এক বিশাল ও জীর্ণ গোল টেবিলকে কেন্দ্র করে আমরা চারজন বসে আছি। টেবিলের এক পাশে আমি আর ব্যোমকেশ, আর ঠিক উল্টো দিকে রহস্যময় হাসি মুখে আমাদের দিকে তাকিয়ে আছেন রহমত শেখ। ঘরের গুমুট পরিবেশে রহমত শেখের কণ্ঠস্বর যেন বিদ্রুপের মতো শোনাল। তিনি ব্যোমকেশের চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বললেন, বাংলাদেশের খুনের তদন্ত এখানে করতে এসে এখানেই চোর হয়ে গেলেন। অপরাধী ধরা আপনাদেরও কাজ, অথচ আজ আপনারাই কাঠগড়ায়। আসলেই ব্যাপারটা খুব অদ্ভুত। এই অপবাদ বা অভিযোগের বিষয়ে আপনার যদি কিছু বলার থাকে তবে স্বচ্ছন্দে বলতে পারেন। আইন নিজের গতিতে চলে মিস্টার বক্সি, সেখানে ভাবাবেগের কোনো জায়গা নেই। প্রমাণ আমাদের হাতে, আর পরিস্থিতি আপনাদের বিপক্ষে। এখন আপনি নিজেকে নির্দোষ দাবি করতেই পারেন, কিন্তু সেটা প্রমাণের দায়ভারও আপনার। পাশে বসা নিলয়ের মুখ রাগে থমথম করছে। মিশরে পা রাখার পর থেকেই আমাদের ভাগ্য আমাদের সহায় নেই। একের পর এক অনাকাঙ্ক্ষিত ঝামেলায় জড়িয়ে পড়ছি আমরা। তাই নিলয়ের এই ক্রোধ অমূলক নয়। তবে রহমত শেখের ধারালো কথা শুনে ব্যোমকেশ বিন্দুমাত্র বিচলিত হল না। সে বরং বেশ হালকা চালে হাসতে হাসতে বলতে শুরু করলো, দেখুন রহমত সাহেব, আপনি হয়তো ভাবছেন আমরা কোনোভাবে সেই প্রাচীন ফলকগুলো চুরি করেছি, কিন্তু সত্যি বলতে সেই ব্যাগের ভেতরে ঠিক কি আছে বা সেগুলোর ঐতিহাসিক মূল্য কতটা সে সম্পর্কে আমাদের বিন্দুমাত্র ধারণা ছিল না। আজ সকালে যখন আমি হোটেলের বাইরে যাচ্ছিলাম তখন দেখলাম ম্যানেজার তড়িঘড়ি করে আমার দিকে এগিয়ে আসছেন। তিনি আমার হাতে একটা ব্যাগ ধরিয়ে দিয়ে বললেন জনৈক ব্যক্তি নাকি এটি আমাকে দেওয়ার জন্য তাকে অনুরোধ করেছেন। এটুকু বলেই তিনি দ্রুত নিজের কাজে চলে যান। আমি লোকটির চোখে মুখে একটি অদ্ভুত তারা দেখেছিলাম। সাধারণ সৌজন্যের খাতিরে ব্যাগটি নিয়েছিলাম, জানতাম না এর ভেতরে এত বড় একটা ফাঁদ পাতা আছে। পুরো বিষয়টা যে আমাদের ফাঁসানোর একটা সুনিপুণ নীল নকশা, সেটা এখন দিনের আলোর মতো পরিষ্কার। সম্ভবত সেই ডাকাত দলই এর পেছনে আছে, যারা এর আগে মরুভূমিতে আমাদের প্রাণ নেওয়ার চেষ্টা করেছিল। ব্যোমকেশের এই যুক্তি শুনে রহমত শেখ হো হো করে হেসে উঠলেন। সেই হাসিতে কোনো মমতা ছিল না, ছিল তীক্ষ্ণ বিদ্রুপ। হাসি থামিয়ে তিনি গলার স্বর কিছুটা গম্ভীর করে বললেন, মিস্টার বক্সি, আপনি হয়তো জানেন না মিশরের প্রত্নতাত্ত্বিক আইন কতটা কঠিন। আমরা আপনাদের গ্রেপ্তার করেছি 1000 বছর আগের অমূল্য জাতীয় সম্পদ চুরি করার অপরাধে। এই পিরামিড আর সভ্যতার জন্যই আজ মিশর বিশ্বজুড়ে বিখ্যাত। আর সেই ঐতিহ্যের অংশ পাওয়া গিয়েছে কিনা আপনাদেরই ঘরের ভেতর। এর অর্থ একটাই দাঁড়ায়, হয় আপনারা সরাসরি চুরির সাথে জড়িত, না হয় আন্তর্জাতিক কোনো পাচারকারী চক্রের সাথে আপনাদের যোগসূত্র আছে। মরুভূমির ডাকাতদের সাথে আপনার লড়াইয়ের গল্পটা শুনতে ভালো লাগছে ঠিকই, কিন্তু ওটা আপনার অপরাধ ঢাকার কোনো অজুহাত হিসাবে ধরা যাচ্ছে না। পুলিশ হিসাবে আমি গল্পের চেয়ে তথ্য প্রমাণকে বেশি গুরুত্ব দিই। হোটেল ম্যানেজার ব্যাগ নিয়ে গেছে এমন হাস্যকর অজুহাত যে আইনের দরবারে এই ধোপে টিকবে না, সেটা নিশ্চয়ই আপনার মতো বুদ্ধিমান মানুষের জানা আছে। ইন্টারোগেশন রুমের উত্তপ্ত আবহাওয়ায় ব্যোমকেশ এবার সোজা হয়ে বসল। তার চোখে মুখে এক অদ্ভুত দৃঢ়তা ফুটে উঠল। সে ধীর স্থিরভাবে রহমত শেখের চোখের দিকে তাকিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো করে বলল, তর্ক করে লাভ নেই রহমত সাহেব। আমি যদি অকাঠ্য যুক্তি দিয়ে প্রমাণ করে দিতে পারি যে আমাদের অত্যন্ত সুকৌশলে ফাঁসানো হচ্ছে এবং ওই ফলকগুলোর সাথে আমাদের কোনো অবৈধ সম্পর্ক নেই, তখন আপনার অবস্থান কি হবে?
আপনি কি তখন এই ভুল গ্রেপ্তারির দায় স্বীকার করে আসল অপরাধীদের খোঁজে মন দেবেন, নাকি নিজের জেদ বজায় রাখতে আমাদের আটকে রাখবেন? ব্যোমকেশের চোখে মুখে তখন এক অদ্ভুত স্থিরতা। রহমত শেখের বিদ্রূপের কোনো জবাব না দিয়ে সে কয়েক মুহূর্ত নীরব রইল। তারপর ঘরের গুমোট নিস্তব্ধতা ভেঙে পুনরায় বলতে শুরু করলো। দেখুন রহমত সাহেব, আপনি তর্কের খাতিরে অনেক কথাই বললেন। এবার আমার যুক্তিগুলো মন দিয়ে শুনুন। প্রথম কথা হলো, আমাদের যে ফলকগুলো আমাদের ঘরে পেয়েছে সেগুলো আদতেই কোনো প্রাচীন প্রত্নসম্পদই নয়। ওগুলো নিখুঁতভাবে তৈরি করা নকল ফলক মাত্র। কেউ একজন আসল ফলকের আদতে অত্যন্ত নিপুণভাবে এগুলো তৈরি করে আমাদের ঘরে পৌঁছানোর ব্যবস্থা করেছে। একজন সাধারণ মানুষের চোখে ওগুলো প্রাচীন মনে হতে পারে, কিন্তু আসল অ্যান্টিক জিনিসের ওজন আর এই ফলকগুলোর ওজনে আকাশ পাতাল তফাৎ আছে। এগুলো হয়তো খুব দামি কোনো মেটেরিয়াল দিয়েও তৈরি নয়। আমার কথা সত্যতা যাচাই করতে আপনি এখনই কোনো বিশেষজ্ঞ দিয়ে সেগুলো পরীক্ষা করিয়ে নিতে পারেন। নকল জিনিস দিয়ে কাউকে চোর সাজানো যায় ঠিকই, কিন্তু অপরাধী মনে হয় না প্রমাণ করানো যায়। সে একটু থেমে রহমত শেখের মুখের অভিব্যক্তিতে আসা পরিবর্তনের ঢেউ লক্ষ্য করল। তারপর দ্বিতীয় পয়েন্টটি তুলে ধরল। এবার আসা যাক সেই ম্যানেজারের কথা। তাকে যদি আপনি কড়াভাবে জিজ্ঞাসাবাদ করেন তবেই জানতে পারবেন সে ব্যক্তি আসলে তাকে কে দিয়েছিল। যদিও আমি নিশ্চিত যে আপনাদের হোটেলের সিসিটিভি ফুটেজ থেকে বিশেষ কিছু উদ্ধার করা সম্ভব হবে না, কারণ যে এই ষড়যন্ত্রের জাল বুনেছে সে অত্যন্ত ধুরন্ধর। প্রযুক্তির ফাঁক ফোকর সে আমাদের চেয়েও ভালো জানে। সে এমন কোনো আনাড়ি ভুল করবে না যাতে তার চেহারাটা ক্যামেরায় ধরা পড়ে। ব্যোমকেশের প্রতিটি শব্দ যেন তীরের মতো লক্ষ্য ভেদে ব্যস্ত। সে তার তৃতীয় যুক্তিটিও তুলে ধরল। আর শেষ প্রমাণ হলো সেই ডাকাত দল যারা আমাদের ওপর অতর্কিতে হামলা চালিয়েছিল। তাদের গ্রেপ্তার করতে পারলেই পরিষ্কার হবে কেন তারা আমাদের পিছু নিয়েছিল এবং কেন আমাদের জ্যান্ত ধরতে চেয়েছিল। সাধারণ চোর হলে তারা আমাদের সর্বস্ব লুটে নিত, কিন্তু তারা চেয়েছিল আমাদের কাবু করে এই ষড়যন্ত্রের ঘুঁটি হিসেবে ব্যবহার করতে। তাদের বন্দুকের গুলিতে কোনো পেশাদারিত্বের অভাব ছিল না, অভাব ছিল শুধু আমাদের শেষ করার ইচ্ছে। আমরা কিভাবে তাদের হাত থেকে পালিয়ে এসেছি সেই বিবরণ শুনলেও আপনি বুঝতে পারতেন যে আমরা কোনো পাচারকারী নই, বরং তাদের শিকার। ব্যোমকেশ চেয়ারে একটু আরাম করে বসে রহমত শেখের চোখের দিকে সরাসরি তাকিয়ে উপসংহার টানল। আমি আপনার সামনে আমাদের নির্দোষ হওয়ার 3টে অকাঠ্য যুক্তি দিলাম। এর মধ্যে প্রথমটাই, অর্থাৎ ফলকগুলোর নকল হওয়ার প্রমাণই আমাদের খালাস করে দেওয়ার জন্য যথেষ্ট। কারণ আসল ফলক যেখানে কেউ চোখেও দেখেনি সেখানে আমাদের কাছে থাকা অস্তিত্ব অসম্ভব। বাজারে এমন সস্তা শোপিস অনায়াসেই পাওয়া যায়। বাকি দুটো সূত্র খুঁজে দেখার দায়িত্ব এখন আপনার প্রশাসনের। রহমত সাহেব, আপনি অপরাধী খুঁজছেন নাকি শুধু কাউকে ফাঁসিয়ে কেসটা ক্লোজ করতে চাইছেন সেটা এবার ঠিক করুন। অকারণে আমাদের আটকে রেখে শুধু শুধু আপনার এবং আমাদের মূল্যবান সময় নষ্ট করলেন আপনি। ব্যোমকেশের এই আত্মবিশ্বাসী বক্তব্য শোনার পর ইন্টারোগেশন রুমের ভেতরে একটা পিন পতন নিস্তব্ধতা নেমে এলো। রহমত শেখের মুখচ্ছবি এখন আর উপহাসের নয়, বরং গভীর বিস্ময় ও চিন্তার ছাপে ঢাকা পড়ে গেছে। ব্যোমকেশের ধারালো যুক্তিগুলোর রেশ কাটাতে না কাটাতেই ইন্টারোগেশন রুমের ভারী দরজাটা শব্দ করে খুলে গেল। একজন পুলিশ অফিসার দ্রুত হেঁটে ঘরে প্রবেশ করে রহমত শেখের খুব কাছে গিয়ে নিচু স্বরে কিছু একটা বললেন। রহমত শেখের মুখচ্ছবি মুহূর্তের মধ্যে বদলে গেল। বিদ্রুপের সেই হাসি উবে গিয়ে সেই স্থানে নিল এক চরম বিস্ময়। অফিসারটি খবর পৌঁছে দিয়েই দ্রুত কক্ষ ত্যাগ করলেন। ততক্ষণে ব্যোমকেশ যেন পুরো পরিস্থিতি থেকেই নিজেকে সরিয়ে নিয়েছে। সে চেয়ারে বেশ আরাম করে হেলান দিয়ে চোখ বন্ধ করে ফেলেছে। ঘরের নীরবতা ভেঙে যখন সে কথা বলে উঠল তখন মনে হলো সে কোনো দৈব বাণী পাঠ করছে। চোখ বন্ধ রেখেই ব্যোমকেশ শান্ত অথচ গম্ভীর গলায় বলল, নিশ্চয়ই ল্যাবরেটরি থেকে রিপোর্ট চলে এসছে এবং
আমার প্রথম পয়েন্টই সঠিক প্রমাণিত হয়েছে। ওই ফলকগুলো যে নিছকই সস্তা নকল, সেই সত্য নিশ্চয়ই এখন আপনার হাতে। তাই অহেতুক সময় নষ্ট না করে আমাদের সসম্মানে ছেড়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে না রহমত সাহেব? রহমত শেখ বিস্ময়ে বিস্ফারিত চোখে ব্যোমকেশের দিকে তাকিয়ে রইলেন। তিনি কল্পনাও করতে পারেননি যে পুলিশের রিপোর্ট আসার আগেই এই সত্যান্বেষী সবটা বুঝতে পারবেন। তিনি আর কোনো তর্কে না গিয়ে পাশের কনস্টেবলকে চোখের ইশারা করলেন। মুহূর্তেই আমাদের হাতের বাঁধন খুলে দেওয়া হলো। রহমত শেখের সেই দাপুটে চেহারা এখন অনেকটাই ম্লান। আমরা কোনো কথা না বাড়িয়ে ইন্টারোগেশন রুম থেকে বেরিয়ে সরাসরি হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম। থানার বাইরে আসতেই তপ্ত হাওয়ার ঝাপটা মুখে লাগলো। ব্যোমকেশ এক মুহূর্ত থামল না। তার হাঁটার গতি বুঝিয়ে দিচ্ছিল যে পর্দার আড়ালে থাকা শত্রুরা আমাদের চেয়ে কয়েক পা এগিয়ে আছে। প্রতিটি সেকেন্ড এখন দামি। হোটেলে পৌঁছানো মাত্রই লবিতে আমাদের জন্য অপেক্ষা করতে দেখা গেল সালমাকে। আমাদের দেখা মাত্রই সে প্রায় দৌড়ে কাছে এলো। তার চোখে মুখে ছিল গভীর দুশ্চিন্তা আর উৎকণ্ঠার ছাপ। সে হাঁপাতে হাঁপাতে ব্যোমকেশকে উদ্দেশ্য করে বলল, হোটেলে ফিরে যখন শুনলাম আপনাদেরকে পুলিশ থানায় নিয়ে গেছে, তখন আমার হাত পা একেবারে ঠান্ডা হয়ে আসছিল। আমি বুঝতে পেরেছিলাম ওই ফলকগুলো সাথে রাখা আইনত দণ্ডনীয়, আর সেই কারণেই হয়তো আপনারা বিপদে পড়েছেন। আপনাদের গ্রেফতার করার খবর শুনে আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। এখন আপনাদের অক্ষত অবস্থায় দেখে সত্যি আমার মনে শান্তি লাগছে। আমি তো ভাবছিলাম আমাদের পরিকল্পনা কি তবে শুরুতেই শেষ হয়ে গেল। মিশনের আইন কিন্তু খুব কড়া। একবার যদি আপনারা ফেঁসে যেতেন তবে এই কেস থেকে বের হওয়া কিন্তু একেবারে অসম্ভব হয়ে দাঁড়াতো। হোটেলের ভেতরেও কয়েকটা লোক আপনাদের গতিবিধির ওপর নজর রাখছিল বলেই আমার মনে হয়েছে। একটু দম নিয়ে সালমা তার গলার স্বর নামিয়ে আনলো এবং চারপাশের একবার সতর্ক দৃষ্টি বুলিয়ে নিল। তারপর সে একটি চিরকুট বের করে ব্যোমকেশের হাতে দিয়ে বলল, আপনারা যখন থানায় ছিলেন আমি বসে থাকিনি। সেই রহস্যময় ফলকের পাঠোদ্ধার করার চেষ্টা করেছি। আমি সফল হয়েছি ঠিকই, কিন্তু এর অর্থ উদ্ধার করা আমার সাধ্যের বাইরে। এটা যেন একটা প্রাচীন অভিশাপের সংকেত। এই শব্দগুলোর ভেতরে একটা গাণিতিক পরিমাপ আছে যা আমি কিছুতেই মেলাতে পারছি না। আপনারা থানায় থাকাকালীন আমি কয়েকটা রেফারেন্স বইও ঘেঁটে এই তর্জমাটুকু করতে পেরেছি। সালমা ধীর কণ্ঠে সেই সংকেতের অনুবাদ পড়ে শোনাল। মরুভূমির বুক চিরে উত্তর পশ্চিম দিকে, যেখানে রক্তিম সূর্য দিগন্তে বিলীন হয়ে যাবে, সেখানে পাহারায় রত আছে এক নির্মম দানব। সেই দানবের ছায়া যেখানে স্থির হয়, সেখান থেকে ঠিক 3 পা দূরে দাঁড়িয়ে আছে আরও 3 দুর্ভেদ্য প্রহরী। তাদের মরণ ফাঁদ থেকে নিস্তার পেয়ে যে আমাকে খুঁজে পাবে তাকে বরণ করে নিতে হবে এক চরম অভিশপ্ত মৃত্যু। পড়া শেষ করে সালমা ব্যোমকেশের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। ঘরের গুমোট নিস্তব্ধতা যেন আরো ঘনীভূত হলো। প্রাচীন মিশরের কোনো এক অভিশাপ যেন আমাদের হাতছানি দিয়ে ডাকছে। সালমা একটি ভাঁজ করা কাগজ ব্যোমকেশের দিকে বাড়িয়ে দিল। ব্যোমকেশ কাগজটি হাতে নিয়ে অত্যন্ত নিবিষ্ট মনে সেটির উপর চোখ বোলাতে লাগলো। কাগজের উপর খোদাই করা সংকেতগুলো যে একটি সুনিপুণ ধাঁধা, তা বুঝতে ব্যোমকেশের মতো প্রখর বুদ্ধিসম্পন্ন মানুষের এক মুহূর্ত সময় লাগলো না। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ব্যোমকেশের মস্তিষ্কে এই মুহূর্তে সেই ধাঁধার চেয়েও বড় একটি রহস্য জট পাকিয়ে বসে আছে, আর তা হলো সেই নকল ফলক। ফলকগুলো যখন প্রথমবার ব্যোমকেশের হাতে এসেছিল, তখনই তার জহুরি চোখ চিনে নিয়েছিল যে এগুলো আসল নয়। কয়েক হাজার বছরের পুরনো প্রত্নতাত্ত্বিক নিদর্শনের গায়ে সময়ের যে একটা ধূসর ছাপ এবং আভিজাত্য থাকে, এই ফলকগুলোতে তার অভাব ছিল স্পষ্ট। বিশেষ করে ফলকের গায়ের চিত্রগুলো দেখলেই বোঝা যাচ্ছিল যে কোনো দক্ষ শিল্পী
আধুনিক পদ্ধতিতে অত্যন্ত নিপুণভাবে অতি সম্প্রতি এগুলো খোদাই করেছে। ব্যোমকেশ তখন সত্যটা কারো কাছে প্রকাশ করেনি। সে দেখতে চেয়েছিল পর্দার আড়ালে থাকা অদৃশ্য শত্রুটি আসলে কি চাইছে। মনে মনে সে অঙ্কের হিসেব মেলাতে লাগল। কেউ যদি গুপ্তধনের সন্ধান পাওয়ার জন্য ব্যোমকেশকে দাবার খুঁটি হিসেবে ব্যবহার করতে চায়, তবে সেটা হবে সবচেয়ে বোকামি যুক্তি। কারণ ফলকের গায়ের ধাঁধাটি এমন কিছু জটিল নয় যে 1000 বছর ধরে কেউ তার পাঠোদ্ধার করতে পারেনি। এতদিনে নিশ্চয়ই কেউ না কেউ সেই নির্মম দানব আর 3 প্রহরীর রহস্য ভেদ করে গুপ্তধনের ঠিকানায় পৌঁছে গেছে। আবার যদি ধরে নেওয়াই হয় যে কেউ স্রেফ ব্যোমকেশকে বিপদে ফেলার জন্যই এই নকল ফলকগুলো পাঠিয়েছিল, তবে তার উদ্দেশ্য কি? কেনই বা কেউ প্রাচীন অমূল্য সম্পদ চুরির মিথ্যা অপবাদে একজন বিখ্যাত সত্যান্বেষীকে ফাঁসাতে চাইবে? আবার যদি কেউ ইতিমধ্যে আসল গুপ্তধন খুঁজে পেয়ে থাকে, তবে সে এই নকল ফলকগুলো নিজের কাছে না রেখে কেনই বা অন্যদের কাছে পাঠাবে? সবকিছুই যেন এক গোলক ধাঁধার মতো ব্যোমকেশের চিন্তাগুলোকে গুছিয়ে দিচ্ছিল। হঠাৎ সে গভীর ভাবনার ঘোর কাটিয়ে আমার দিকে তাকালো। তার চোখে এক ইস্পাত কঠিন সংকল্প। সে ধীর অথচ দৃঢ় গলায় বলল, বুঝলে ভায়া, যে বা যারা আমাদের সাথে এই মরণ খেলা খেলুক না কেন, ওই রহস্যময় জায়গাটি যদি সত্যি থেকে থাকে তবে আমি তা খুঁজে বের করবই। নকল ফলক পাঠিয়ে যারা আমাদের পুলিশে ধরিয়ে দিতে চেয়েছিল, তারা আসলে আমাদের গতিপথটা বদলে দিতে চেয়েছিল। আসল ফলকটা যার কাছেই থাকুক, সে চায় আমরা এই নির্দিষ্ট জায়গার ধারে কাছে পৌঁছাই। এই মানচিত্রটা নকল হলেও ভৌগোলিক সংকেতটা বোধহয় মিথ্যে নয়। সেখানে না পৌঁছানো পর্যন্ত আমার কোনো শান্তি নেই। আমি ব্যোমকেশের কথায় সায় দিয়ে বললাম, আমারও ঠিক তাই মনে হয় ব্যোমকেশ। কেউ যদি আগে ভাগে সেই গুপ্তধনের সন্ধান পেয়ে যেত, তবে এই ফলক আর ধাঁধা আমাদের কাছে পৌঁছাতো না। এর অর্থ খুব পরিষ্কার, শত্রুপক্ষও এখনো গন্তব্যে পৌঁছাতে পারেনি। তারা সফল হওয়ার আগেই আমাদের সেই দুর্ভেদ্য জায়গায় পৌঁছাতে হবে। সম্ভবত তবেই বাংলাদেশের সেই 4 জন ব্যক্তি এবং ছাত্র খুনের রহস্য সমাধান হবে। এই রক্তক্ষয়ী গুপ্তধনের লালসাতেই যে অতগুলো প্রাণ গেছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। পুলিশের নজরদারিতে আমরা আছি জেনেও যারা এই রিস্ক নিল, তাদের উদ্দেশ্য স্রেফ টাকা নয়, অন্য কিছু। খুনগুলো হয়েছে অত্যন্ত পেশাদারভাবে, তাই আমাদের হাতে সময় খুবই কম। ব্যোমকেশ হঠাৎ জানলার বাইরে দিগন্ত বিস্তৃত মরুভূমির দিকে তাকিয়ে একটু সংশয়ের সুরে প্রশ্ন করল, আচ্ছা, এমন কি হতে পারে যে কেউ আমাদের ব্যবহার করে সেই গুপ্তধনের প্রবেশ পথ পর্যন্ত পৌঁছতে চাইছে? আমরা হয়তো কেবল তাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছি একটা মরণ ফাঁদের দিকে। রুমে এক থমথমে নিরাপত্তা বিরাজ করছে। প্রাচীন মিশরের অভিশাপ আর আধুনিক ষড়যন্ত্র যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। আমি ব্যোমকেশকে উদ্দেশ্য করে বললাম, দেখো ব্যোমকেশ, এখন এছাড়া আমাদের সামনে আর কোনো গন্তব্য নেই। সেখানে কোটি কোটি টাকার প্রাচীন সম্পদ লুকানো আছে। যে করেই হোক আমাদের সেই রহস্যের শেষ পর্যন্ত যেতেই হবে। যদি ধাঁধাটি মিথ্যে হতো, তবে মরুভূমিতে আমাদের উপর হামলা করার জন্য কোনো প্রয়োজন পড়তো না। ওই হামলাটাই প্রমাণ করে যে মরুভূমির কোনো এক প্রান্তে এমন কিছু আছে যা শত্রুপক্ষ নিজের দখলে রাখতে চায়। আর কেউ যদি আমাদের দাবার খুঁটি হিসেবে ব্যবহার করতে চায়, তবে একটা বিষয় পরিষ্কার, এই ধাঁধাটি খাঁটি এবং গুপ্তধনটি এখনো সেখানে রয়ে গেছে। সালমাও মাথা নেড়ে আমার কথায় সায় দিল। এখন আমাদের একমাত্র লক্ষ্য হলো সেই প্রাচীন রানীর সমাধি বা তার সংরক্ষিত দেহটি খুঁজে বের করা। ব্যোমকেশ কিছুক্ষণ জানলার দিকে তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর ধীর গলায় বলল, 1000 বছর আগের এক নিথর দেহ খুঁজে পার করার জন্য জ্যান্ত মানুষগুলো আজ অবলীলায় নিজের জীবন বাজি ধরছে। টাকার শক্তি আসলেই অদ্ভুত।
এই সম্পদ দিয়ে হয়তো সারা জীবন রাজকীয় বিলাসিতা কেনাটা সম্ভব, কিন্তু যারা এই লোভে পড়ে প্রাণ হারালো তাদের কি ফিরিয়ে আনা যাবে? মৃত্যুর পরম সত্যের কাছে টাকার ক্ষমতা বড় নগণ্য, তবু আমাদের এগোতে হবে। বন্ধু, প্রয়োজনীয় সরঞ্জাম যা লাগে দ্রুত গুছিয়ে নাও, আমাদের সেই রানীর সন্ধানে বের হতে হবে। আর শোনো, তোমার রিভলভারটা লোড করে রেখো। মরুভূমিতে বালির চেয়েও বিপজ্জনক হলো যারা আড়ালে লুকিয়ে আছে। সালমা, আমাদের যাত্রাপথ যাতে অন্য কেউ ট্র্যাক না করতে পারে সেই ব্যবস্থা করো। ব্যোমকেশের চোখে এক নতুন সংকল্পের দীপ্তি দেখে আমার মনটা চনমনে হয়ে উঠল। নাকে যেন এক রোমাঞ্চকর অভিযানের গন্ধ পেলাম। আমি দ্রুত বেরিয়ে গিয়ে কিছু শুকনো খাবার, পানীয় জল এবং মরুভূমিতে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কিনে আনলাম। ব্যোমকেশ আগেই সতর্ক করে দিয়েছে যে আমাদের হয়তো বেশ কয়েকদিন এই জনমানবহীন ধুধু মরু প্রান্তরে কাটাতে হতে পারে। আমাদের সাথে নিলয়ের যাওয়ার কথা ছিল, কিন্তু ব্যোমকেশ তাকে বাধা দিয়ে বলল, নিলয়, তোমার হাতে চোট এখনো পুরোপুরি সারেনি। এই অবস্থায় মরুভূমির কষ্ট সহ্য করতে পারবে না। ওখানকার আবহাওয়া এই মুহূর্তে তোমার জন্য উপযুক্ত নয়। তার উপর যদি আবার কোনো সংঘর্ষের পরিস্থিতি হয় তবে তুমি কেবল আমাদের বোঝাই পারবে। তুমি বরং এখানে ব্যাকআপ হিসেবে থাকো। কিন্তু নিলয় না ছোড় বাংলা, তার জেদ সে যাবেই। শেষমেশ তার প্রবল জেদের কাছে ব্যোমকেশকে হার মানতে হলো। অভিযানের প্রস্তুতি হিসেবে সালমা মরুভূমিতে চলার উপযোগী একটি মজবুত জিপ গাড়ি জোগাড় করল। সাথে নিয়ে এলো একটি শক্তিশালী দূরবীন। শত্রুপক্ষ আমাদের অনুসরণ করছে কিনা তা দূর থেকেই আঁচ করার জন্য এটি অত্যন্ত জরুরি। সবকিছু ঠিকঠাক করে আমরা অবশেষে বেরিয়ে পড়লাম সেই রহস্যময়ী রানীর খোঁজে। দিগন্ত বিস্তৃত এই বিশাল মরুভূমির উত্তপ্ত বালুরাশির মাঝে রানীর সমাধি খুঁজে বের করা যেন ঘোড়ের গাদায় সূঁচ খোঁজার মতো বিষয়। এই অভিযানে সফল হওয়া আর ব্যর্থ হওয়ার সম্ভাবনা সমান। তবুও মনে মনে এক অদম্য ভরসা আছে ব্যোমকেশের উপর। তার প্রখর বুদ্ধি আর ওই রহস্যময় সংকেতের পাঠোদ্ধারী আমাদের পথ দেখাবে এক প্রাচীন সত্যের দিকে। টানা 2 দিন ধরে তপ্ত বালুরাশির বুক চিরে আমরা রানীর লাশের সন্ধানে মরুভূমি চড়ে বেড়ালাম, কিন্তু আশাব্যঞ্জক কিছুই চোখে পড়ল না। মরুভূমির রুক্ষতা আর মরীচিকা যেন আমাদের প্রতি পদক্ষেপে বিদ্রুপ করছিল। তৃতীয় দিন প্রকৃতির এক ভয়াবহ রূপের মুখোমুখি হলাম। হঠাৎ শুরু হলো প্রচণ্ড বালু ঝড়। মরুভূমির সেই উত্তাল ঝড়ে পড়া মানেই সাক্ষাৎ মৃত্যু আর বালির তলায় চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাওয়া। সালমা মরিয়া হয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধান করতে লাগলো। ভাগ্যের জোরে একটি বিশাল আকৃতির পাথরের স্তূপের নিচে আমরা আশ্রয় পেলাম। প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচতে সেই পাথরটি অনেকটা গুহার মতো আকার ধারণ করেছিল, যার মুখ ছিল ঝড়ের ঠিক বিপরীত দিকে। সালমা বুদ্ধি খাটিয়ে জিপের গাড়িটিকে প্লাস্টিকের শেড দিয়ে ঢেকে গুহামুখের সামনে এমনভাবে রাখলো যাতে বালি ভেতরে ঢুকতে না পারে। গুহার ভেতরটা বেশ অন্ধকার। বাইরে বাতাসের গর্জন আর বালির ঝাপটা আমাদের ভেতরটা হিম করে দিচ্ছিল। ঝড়ের দাপট বাড়ার সাথে সাথে অন্ধকারও ঘন হয়ে এল। সালমা ভয়ে জড়সড় হয়ে আমাদের মাঝখানে বসে পড়ল। ব্যোমকেশ কিন্তু নিরুদ্বেগ। সে তখনও সেই রহস্যময় ধাঁধার সমাধানে মগ্ন। গত 2 দিন যা যা আমরা দেখেছি তার মধ্যে কোথাও সেই সংকেত লুকিয়েছিল কিনা সেটাই সে বারবার মনে করার চেষ্টা করছিল। সময় বয়ে চলল। ক্লান্তিতে সালমা আর নিলয় একসময় গভীর ঘুমে তলিয়ে গেল। গুহার ভেতর আমি আর ব্যোমকেশ জেগে আছি। আমি এক দৃষ্টিতে ওর মুখের দিকে তাকিয়েছিলাম। গভীর মনোযোগে কিছু একটা ভাবতে ভাবতে হঠাৎ ব্যোমকেশের মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে চট করে আগুন জ্বালিয়ে সে নকশাটি আগুনের শিখার সামনে ধরল
আলোর বিপরীতে নকশাটির দিকে তাকিয়েই ওর মুখ দিয়ে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, পেয়ে গেছি ভায়া, পেয়ে গেছি। পরদিন ভোরে ঝড়ের তাণ্ডব থামলে আমরা গুহা থেকে বের হলাম। গাড়ির ওপর আর চারপাশে বালির বিশাল স্তূপ জমে গিয়েছিল। সেগুলো পরিষ্কার করতে গিয়ে আমাদের নাজেহাল অবস্থা। অনেক চেষ্টার পর গাড়িটি চলার জন্য প্রস্তুত করে কিছু খাবার খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। ব্যোমকেশ এবার সালমাকে এক অদ্ভুত নির্দেশ দিল। সে বলল, আর সামনে না গিয়ে এগিয়ে আমরা যে পথ দিয়ে এসেছি ঠিক সেদিকেই ফিরে যেতে। ফেরার পথে একটি বিশাল পাহাড়ের পাশ দিয়ে আমরা এসেছিলাম, যা কেবল পাথরের দেওয়াল ভেবে আমরা কেউই গুরুত্ব দিইনি। কিন্তু ব্যোমকেশের নির্দেশে গাড়িটি এখন সেই পাহাড়ের দিকেই এগোতে লাগলো। পাহাড়টির কাছাকাছি আসতেই হঠাৎ ব্যোমকেশ হাত তুলে ইশারা করল। এক তীক্ষ্ণ স্বরে সে বলল, সালমা, গাড়ি থামাও। ব্রেক কষার শব্দে গাড়িটি পাহাড়ের পাদদেশে থমকে দাঁড়াল। ব্যোমকেশের দৃষ্টি তখন পাহাড়ের এক বিশেষ অংশের দিকে নিবদ্ধ। গাড়ি থামতেই ব্যোমকেশ অত্যন্ত তৎপরতার সাথে দূরবীন নিয়ে নিচে নেমে পড়ল। প্রখর রোদ আর উত্তপ্ত বালুর তোয়াক্কা না করে সে দূরবীনটা চোখে লাগিয়ে পাহাড়ের চারপাশ আর দিগন্ত রেখা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। কিছুক্ষণ নিবিড় পর্যবেক্ষণের পর সে দূরবীনটি সালমার হাতে বাড়িয়ে দিল। ব্যোমকেশ সালমাকে জিজ্ঞেস করল, বিশেষ কিছু দেখতে পাচ্ছ কি? একবার ধাঁধাটা মনে করার চেষ্টা করো তো। সালমার ধাঁধাটি মুখস্থ হয়ে গিয়েছিল। সে ধীর অথচ স্পষ্ট স্বরে আবৃত্তি করল, মরুভূমি থেকে উত্তর পশ্চিম দিকে যেখানে সূর্য ডুবে যাবে সেখানে পাহারায় রয়েছে নির্মম দানব। তার থেকে 3 পা দূরে রয়েছে আরও 3 প্রহরী। তাদের হাত থেকে মুক্তি পেয়ে যে আমাকে খুঁজে পাবে সে অভিশপ্ত হয়ে মারা যাবে। ব্যোমকেশ এক চিলতে রহস্যময় হাসি হেসে আমাদের দিকে তাকালো। তার চোখে মুখে এক অভাবনীয় জয়ের তৃপ্তি। সে বলতে শুরু করলো, ধাঁধার সমাধানটি আসলে যতটা জটিল মনে হয়েছিল ততটা নয়। ইতিহাস সাক্ষী, রানীর সুইস্তান একজন ছিলেন অত্যন্ত প্রখর বুদ্ধিসম্পন্ন এক নারী। নিজের সমাধি এবং সম্পদ রক্ষা করার জন্য তিনি যে কৌশলী চাল বুনেছেন, এই ধাঁধাটি তার প্রমাণ। তিনি জানতেন সময়ের সাথে ম্যাপ হারিয়ে যাবে, কিন্তু সূর্যের পথ বদলাবে না। তাই তিনি সূর্যকেই মানচিত্র বানিয়েছেন। এই পাহাড়ের ধ্বংসাবশক ইতিহাসই হলো রানীর সেই নির্মম দানব। সে পাহাড়ের দিকে আঙুল নির্দেশ করে বুঝিয়ে দিল, দাদার প্রথম অংশে বলা হয়েছে উত্তর পশ্চিমের কথা, যেখানে সূর্য অস্ত যায়। খেয়াল করে দেখো, আমরা এখন ঠিক সেই অবস্থানেই দাঁড়িয়ে আছি। সূর্য ডুবতে এখনো কয়েক ঘন্টা বাকি, তাই ছায়ার খেলাটা এখনই বোঝা যাবে না। তবে ধাঁধার নির্মম দানব আসলে কোনো পৌরাণিক প্রাণী নয়, বরং এই বিশাল পাথর আর পাহাড়। প্রাচীন মিশর পাহাড়ে বসে বহু শ্রমিকের মৃত্যু হতো, যা ছিল নির্মম ট্র্যাজেডি। রানী সম্ভবত এই পাহাড়ের ধ্বংসাবশক রূপটাকেই নির্মম দানব হিসেবে রূপক অর্থে ব্যবহার করেছেন। ব্যোমকেশ একটু থেমে চারপাশটা দেখে নিয়ে আবার বলল, ধাঁধার পরের অংশটি অর্থাৎ 3 প্রহরীর বিষয়টি হলো মানুষকে বিভ্রান্ত করার একটি চাল। তবে এর একটি গূঢ় অর্থ আছে, যা সূর্য ডোবার পর পাহাড়ের ছায়া দীর্ঘ হলেই স্পষ্ট হবে। আমি প্রথমে ভেবেছিলাম সমাধিটি হয়তো মাটির ভিতরে কোনো গোপন কক্ষে বা পিরামিডে লুকানো, কিন্তু এখন আমি নিশ্চিত এই পাহাড়ের গাত্রেই কোথাও সেই গুপ্তধন এবং রানীর সমাধি অতি সন্তর্পণে লুকিয়ে রাখা রয়েছে। ছায়া যেখানে এসে শেষ হবে সেটাই হলো আমাদের প্রবেশপথ। মাটির নিচে নয়, রহস্য রয়েছে এই পাথুরে দেওয়ালের একদম মাঝখানে। আমরা 3 জন, আমি, সালমা আর নিলয়, এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো ব্যোমকেশের বিশ্লেষণ শুনছিলাম।
তার প্রতিটি যুক্তি যেন অকাট্য প্রমাণের মতো কানে বাজছিল। নিস্তব্ধতা ভেঙে নিলয় প্রথম কথা বলে উঠল। সে উত্তেজিত কণ্ঠে বলল, সূর্য ডোবা পর্যন্ত অপেক্ষা করে সময় নষ্ট করার কি দরকার? তার চেয়ে বরং পাহাড়ের আশেপাশে আমরা একটু তল্লাশি চালিয়ে দেখি না? হয়তো কোনো গোপন সুড়ঙ্গ বা সংকেত আমাদের হাতে লেগে যেতেও পারে। এতে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। আমার কাছে একটা কোদাল আছে, পাথরগুলোর মাঝখানের বালি সরিয়ে দেখলে নিশ্চয়ই কোনো ফাটল নজরে আসবে। ব্যোমকেশ নিলয়ের কথার জবাবে কিছু না বলে কেবল রহস্যময় হাসি হাসল। সে জানত রানীর বুদ্ধির কাছে পৌঁছাতে হলে প্রকৃতির নিজস্ব সময়ের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো পথ নেই। নিলয়ের অতি উৎসাহ লক্ষ্য করে সালমা বেশ গম্ভীর গলায় বলে উঠল, নিলয় সাহেব, আপনার বুদ্ধি নিশ্চয়ই রানীর রিস উইস্তানের চেয়ে বেশি নয়। তিনি যে সমাধিটি এভাবে আগলে রেখেছেন, তার মানে এটি খুঁজে পাওয়া কিন্তু মোটেও সহজ কাজ হবে না। সেখানে কোথায় কোন মরণ ফাঁদ লুকিয়ে আছে তা না জেনে এগিয়ে যাওয়া কিন্তু চরম বোকামি হবে। সঠিক জায়গাটি চিহ্নিত না করে এক পা বাড়ানো মানেই নিজেদের মৃত্যুকে আমন্ত্রণ জানালো। মনে আছে তো ধাঁধার শেষে কি লেখা ছিল? যারা পথ খুঁজে পাবে তারা অভিশপ্ত হয়ে মারা যাবে। এর অর্থ ওখানে আধুনিক কোনো মারণাস্ত্র না থাকলেও প্রাচীন কোনো দুর্ভেদ্য ফাঁদ কিন্তু নিশ্চিতভাবেই আছে। আমাদের প্রতিটা পদক্ষেপ হতে হবে অত্যন্ত সতর্ক। আপনি ভুল করে কোনো পাথর সরালে হয়তো ওপর থেকে বিশাল ধস নামবে। এই প্রখর রোদে মস্তিষ্ক ঠান্ডা রাখুন। সালমার যুক্তিপূর্ণ কথা শুনে ব্যোমকেশও বেশ অবাক হল। সে সালমার দিকে এক পলক তাকিয়ে সামান্য মাথা নাড়াল, অর্থাৎ সে সালমার আশঙ্কার সাথে একমত। এমনকি ব্যোমকেশ নিজেও ব্যাপারটি এতটা গুরুত্ব দিয়ে ভাবেনি। নিলয়ও আর কথা বাড়ালো না। সে চুপচাপ গাড়িতে গিয়ে বসল। পুরোটা দিন আমরা গাড়িতেই অলসভাবে কাটিয়ে দিলাম। মরুভূমির তপ্ত হাওয়া আর বালির রাজত্বে সময়ের চাকা যেন থমকে ছিল। অবশেষে বিকেল গড়িয়ে যখন সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়তে শুরু করলো, সালমা জিপের ইঞ্জিন স্টার্ট দিল। ব্যোমকেশের নির্দেশ অনুযায়ী সে ধীরে ধীরে গাড়িটি পাহাড়ের পেছনের অংশের দিকে নিয়ে গেল। সূর্য তখন দিগন্ত রেখায় রক্তিম আভা ছড়িয়ে ডুবুডুবু। বিশাল পাহাড়ের দীর্ঘ ছায়া নিচে একটি বিস্তীর্ণ উপত্যকার উপর আছড়ে পড়ছে। ব্যোমকেশের মুখে তখন এক তৃপ্তির হাসি। সে জানলার বাইরে নির্দেশ করে আমাকে উত্তেজিত স্বরে বলল, সামনের দিকে তাকিয়ে দেখো, সূর্যের আলো মাত্র আর কয়েক মিনিট অবশিষ্ট আছে। এই ছায়ার খেলাও শেষ হয়ে যাবে একটু পরেই। ভালো করে লক্ষ্য করো, পাহাড়ের ভিন্ন ভিন্ন খাঁজ থেকে নির্গত তিনটে বিশাল ছায়া ধীরে ধীরে এগিয়ে এসে একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হচ্ছে। এই 1 মিনিট সময় ধরে ছায়া তিনটে সমান্তরালভাবে এগিয়ে যাবে। ধাঁধার সেই 3 প্রহরীর রহস্য এখন পরিষ্কার। এই প্রহরী কোনো মানুষ বা মূর্তি নয়, বরং পাহাড়ের এই 3টে বিশেষ ছায়া। এই উপত্যকা আর পাহাড়ের গায়ে ছায়াগুলো যেখানে এসে মিলেছে, সেটাই হলো প্রবেশপথ। এর অর্থ একটাই, রানী এই পাহাড়কেই কৃত্রিমভাবে খোদাই করে নিজের সমাধিস্থল বানিয়ে নিয়েছে। বলতে বলতেই সূর্য পাহাড়ের ওপারে হারিয়ে গেল। মুহূর্তের মধ্যে সেই জাদুকরী ছায়াগুলো মিলিয়ে গিয়ে মরুভূমিতে গোধূলির অন্ধকার নেমে এলো। আমরা চারজন এক অদ্ভুত রোমাঞ্চ আর শিহরণ নিয়ে সেই বিশাল পাহাড়ের দিকে তাকিয়ে রইলাম, যার ভেতরে লুকিয়ে আছে হাজার বছরের প্রাচীন এক রহস্য। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার নেমে এসেছে। আমরা চারজন তখনও মন্ত্রমুগ্ধের মতো সেই পাহাড়ের দিকে তাকিয়ে আছি, যেখানে একটু আগেই ছায়ার জাদুকরী খেলা শেষ হয়েছে। সেই 3টি ছায়া যেখানে এসে একটি বিন্দুতে মিশেছিল। ব্যোমকেশ অত্যন্ত নিখুঁতভাবে সেই জায়গাটি চিহ্নিত করে রেখেছে। নীরবতা ভেঙে সালমা সংশয় নিয়ে প্রশ্ন করল, সবই তো বুঝলাম ব্যোমকেশবাবু, কিন্তু এই পাহাড়ের পাথুরে দেওয়াল ভেদ করে আমরা ভেতরে ঢুকবো কিভাবে? এখানে তো কোনো রাস্তা বা সুড়ঙ্গের চিহ্ন মাত্র নেই। বাইরে থেকে তো এটা একেবারে একটা নিরেট পাথর মনে হচ্ছে। হাত দিয়ে ধাক্কা দিলে কি সরবে, নাকি অন্য কোনো মেকানিজম আছে? ব্যোমকেশ তার ঠোঁটের কোণে সেই চিরচেনা রহস্যময় হাসি ফুটিয়ে বলল,
রানী রি-সুস্তানের সমাধি বলে কথা। তার কয়েক হাজার বছরের পুরনো অভিশাপ আর আড়াল কি এত সহজেই ঘুচবে? তিনি চাইতেন না কোনো সাধারণ দস্যু এখানে পৌঁছাক। ছায়া যেখানে শেষ হয়েছে সেখান থেকে আমাদের আরো হিসেব মেলাতে হবে। ব্যোমকেশ এখন নিশ্চিত যে এই সুবিশাল প্রস্তর খণ্ডটি আসলে প্রাকৃতিকভাবে তৈরি কোনো পাহাড় নয়। এটি একটি সুকৌশলে নির্মিত পিরামিড, যাকে পাহাড়ের ছদ্মবেশ দেওয়া হয়েছে। প্রাচীন মিশরের সেই বুদ্ধিমতী রানী নিজের চিরনিদ্রার স্থানটিকে বাইরের জগৎ থেকে আড়াল করতে প্রকৃতির রূপকে কাজে লাগিয়েছিলেন। কিন্তু সমস্যা হলো প্রবেশ পথ। অন্ধকার ঘনীভূত হওয়ায় হাতের নাগালে থাকা পাথরগুলো এখন অস্পষ্ট। ব্যোমকেশ সাথে সাথে নিলয় ও সালমাকে নির্দেশ দিল পাহাড়ের গায়ে টর্চের আলো ফেলার জন্য। দুটি শক্তিশালী টর্চের আলো পাথরের দেওয়ালে আছড়ে পড়ল। ব্যোমকেশ প্রতিটি ইঞ্চি খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে লাগলো, কিন্তু পাথরের খাঁজ ছাড়া বিশেষ কিছুই নজরে এলো না। হঠাৎ ব্যোমকেশের মাথায় ধাঁধার শেষ অংশটি খেলে গেল। 3টে পা দূরে রয়েছে আরো 3 প্রহরী। সে আপন মনেই বলে উঠল, 3 পায়ের অর্থ হলো সূর্যের শেষ আলো যেখানে পড়েছিল সেখান থেকে আরো 3 পা এগোতে হবে, কিন্তু এই সমতলে নয়, বরং পাহাড়ের খাড়া গা বেয়ে আরো 3 পা উঁচুতে। সূর্যের সেই ছায়াবিন্দুটি এমনিতেই মাটি থেকে অনেকটা উঁচুতে ছিল। তার উপর আরো 3টি পা উপরে ওঠা সাধারণ মানুষের জন্য প্রায় অসম্ভব। ব্যোমকেশ কালক্ষেপণ না করে সালমাকে গাড়ি থেকে মজবুত দড়ি নিয়ে আসার নির্দেশ দিল। সালমা দ্রুত দৌড়ে গিয়ে দড়ি নিয়ে ফিরিয়ে এলো, কিন্তু এক নতুন বিপত্তি দেখা গেল। পাহাড়ের সেই মসৃণ দেওয়ালে দড়ি আটকানোর মতো কোনো হুক বা পাথরের খাঁজ নজরে পড়ল না। আমাদের মধ্যে কেউ পেশাদার পর্বত আরোহী নয় যে অনায়াসে ওই খাড়া পাহাড় বেয়ে উপরে উঠে যাবে। পাহাড়ের চূড়ায় দড়ি বাঁধার মতো কিছু আছে কিনা তাও এই অন্ধকারে বোঝার উপায় নেই। সবাই যখন দিশেহারা, তখন ব্যোমকেশ স্থির হয়ে দাঁড়িয়ে পাহাড়ের উচ্চতা মাপল। ব্যোমকেশ যখন নিজেই উপরে ওঠার প্রস্তাব দিল, তখন আমি আর নিলয় কিছুটা চিন্তিত হয়ে পড়লাম। সে শান্ত গলায় বলল, আমি আগে ওপরে উঠছি। ওপরে যদি মজবুত কোনো পাথরের খাঁজ খুঁজে পাই তবে সেখানে দড়ি বেঁধে তোমাদের টেনে তোলার ব্যবস্থা করব। ব্যোমকেশের কথা শেষ হতে না হতেই সালমা তীব্র প্রতিবাদ জানিয়ে বলে উঠল, কাজটা যতটা সহজ ভাবছেন আসলে কিন্তু তা নয়। আমার পাহাড়ে ওঠার বিশেষ প্রশিক্ষণ নেওয়া আছে, তাই এই ঝুঁকিটা আমাকেই নিতে দিন। আমি আগে উঠে দড়ি শক্ত করে বেঁধে দিচ্ছি, তারপর আপনারা অনায়াসে উঠে আসতে পারবেন। সালমার গলায় এমন এক দৃঢ়তা ছিল যে ব্যোমকেশ আর দ্বিমত পোষণ করল না। মেয়েটির যে এই দুঃসাহসিক দক্ষতা আছে তা আমাদের কারোরই জানা ছিল না। কোমরে দড়ি বেঁধে সে অত্যন্ত ক্ষিপ্রতার সাথে খাড়া পাহাড়ে গায়ে হাত রাখল। টর্চের আলোয় দেখা গেল সালমা প্রায় অলৌকিক দক্ষতায় পাথরের খাঁজে পা দিয়ে তরতর করে উপরে উঠে যাচ্ছে। অন্ধকার আর খাড়ার ঢাল কোনো কিছুই যেন তাকে দমাতে পারছিল না। সালমা যখন মাটি থেকে বেশ অনেকটা উপরে উঠে গেছে, ঠিক সেই মুহূর্তে নিচ থেকে ব্যোমকেশ তীক্ষ্ণ স্বরে নির্দেশ দিল, সালমা, ঠিক ওই জায়গায় থামো, আর 1 পাও উপরে উঠবে না। ব্যোমকেশের কথা শোনা মাত্র সালমা পাথরের দেওয়ালের সাথে নিজেকে সেঁটে ধরে স্থির হয়ে গেল। অত্যন্ত বিপজ্জনক এক অবস্থানে ঝুলে থাকা সালমা উপর থেকে চিৎকার করে বলল, ব্যোমকেশ বাবু, এখানে দড়ি বাঁধার মতো কোনো অবলম্বন বা পাথরের খাঁজ তো আমি দেখতে পাচ্ছি না। আর যদি এখানেই সেই গোপন প্রবেশদ্বার থেকে থাকে তবে তা চেনার উপায় কি? আমি এখন কি করব? ব্যোমকেশ কোনো উত্তর না দিয়ে গভীর চিন্তায় মগ্ন হল। টর্চের আলোয় দেখা যাচ্ছিল যে সে কিছু একটা হিসেব মিলাতে যাচ্ছে। ঠিক সেই সময় নিলয় ব্যোমকেশের একদম কাছে এসে ফিসফিস করে বলল, ব্যোমকেশ বাবু, আমাদের কি সালমার উপর এভাবে ভরসা করা ঠিক হচ্ছে? এই নির্জন মরুভূমিতে 1000 বছরের গুপ্তধনের একদম কাছে এসে ও যদি কোনো চালাকি করে বসে?
মেয়েটার সম্পর্কে তো আমরা খুব বেশি কিছু জানিও না। ওর পাহাড়ে ওঠার এই অমানসিক দক্ষতা কি আপনাকে অবাক করছে না? নিলয়ের কথায় সন্দেহের সুর স্পষ্ট। সত্যি বলতে আমার মনেও তখন একই রকম দ্বিধা কাজ করছিল। এই বিপুল ঐশ্বর্যের সামনে মানুষের মন বদলে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। কিন্তু ব্যোমকেশ নিলয়ের কথার কোনো উত্তর দিল না। সে পাথরের মূর্তির মতো স্থির হয়ে উপরের দিকে তাকিয়ে রইল। তার নিশ্চুপ থাকা আমাদের উদ্বেগ যেন আরো বাড়িয়ে দিল। আমরা তিনজনেই এখন এক অনিশ্চিত ভাগ্যের অপেক্ষায় দাঁড়িয়ে। ব্যোমকেশ নিচ থেকে টর্চের আলো স্থির রেখে সালমাকে উদ্দেশ্য করে গম্ভীর গলায় বলল, তুমি যেখানে আছো সেখান থেকে আর ঠিক 3 পা দূরেই তোমার গন্তব্য। যদি আমার হিসেব ঠিক থাকে তবে আশেপাশে কোথাও একটা অস্বাভাবিক রকমের মসৃণ পাথরের অস্তিত্ব পাওয়ার কথা। ভালো করে হাত দিয়ে অনুভব করার চেষ্টা করো তো সালমা। আবেগকে সরিয়ে রেখে শুধু নিজের হাতের স্পর্শের ওপর ভরসা করো। প্রকৃতির পাথর আর মানুষের ছাঁচে ঢালাই পাথরের পার্থক্য তোমার আঙুল ঠিক ধরে ফেলবে। ব্যোমকেশের কথা শোনা মাত্র সালমা দেয়াল আঁকড়ে ধরে হাতড়াতে শুরু করল। পাহাড়ের গায়ে শত শত বছরের খরা আর ঝড়ে পাথরগুলো এবড়ো খেবড়ো ও ধারালো হয়ে আছে। কিন্তু হঠাৎ করেই সালমার হাতের নিচে শীতল ও অতি মসৃণ কিছু স্পর্শ লাগলো। পাথরের খাঁজে লুকানো একটি নিখুঁত গোল পাথর, যাতে কোনো অমসৃণতা নেই। সালমা উত্তেজনায় চিৎকার করে উঠল, ব্যোমকেশ বাবু, পেয়েছি! ঠিক যেমনটা বলেছিলেন তেমনই একটা গোল পাথর এখানে আছে। কিন্তু এটা তো কোনো লিভারের মতো নড়ছে না, একদম পাথরের দেওয়ালের সাথে সেঁটে আছে। আমার মনে হচ্ছে এটা খোলার অন্য কোনো উপায় আছে যা আমরা মিস করছি। ব্যোমকেশের ঠোঁটের কোণে জয়ের হাসি ফুটল। সে নিচ থেকে নির্দেশ দিল, ওটাই চাবিকাঠি সালমা, ওটাতে জোরে চাপ দাও। সালমা তার শরীরের সমস্ত শক্তি দিয়ে পাথরটিকে ভেতর দিকে ঠেলল, কিন্তু পাথরটি 1 ইঞ্চিও নড়ল না। ব্যোমকেশ কিছুটা অবাক হলো। সাধারণত প্রাচীন পিরামিড বা গুপ্ত কক্ষের প্রবেশদ্বারে এই জাতীয় পাথর সুইচ হিসেবে কাজ করে। তবে কি হিসেবে কোথাও ভুল হলো? পরক্ষণেই ব্যোমকেশের ক্ষুরোধার মস্তিষ্কে নতুন বুদ্ধি খেলে গেল। সে পুনরায় চিৎকার করে বলল, সালমা, আমি ভুল করছিলাম। রানী সুইস্তান চেয়েছিলেন শত্রুরা যেন চাপ দিয়ে পাথরটাকে আরো ভেতরে আটকে দেয়। ওটা আসলে টানার জন্য তৈরি। পাথরটাকে চাপ দিও না, ওটাকে বাইরের দিকে টেনে বের করার চেষ্টা করো। সালমা গভীর একটা দীর্ঘশ্বাস নিয়ে পাথরটিকে খামচে ধরল এবং আপ্রাণ শক্তিতে বাইরের দিকে টানতে লাগলো। কয়েক হাজার বছর ধরে জমে থাকা ধুলোবালি আর ঘর্ষণের ফলে পাথরটি প্রচন্ড শক্ত হয়ে আটকে ছিল। কিন্তু সালমা হার মানল না। শেষে প্রবল এক হ্যাঁচকার টানে পাথরটি আলগা হয়ে গেল এবং পাহাড়ের গা থেকে বিচ্যুত হয়ে সোজা নিচে বালির উপর ধপ করে আছড়ে পড়ল। পাথরটি এতটাই বিশালাকার যে একটুর জন্য নিচে দাঁড়িয়ে থাকা নিলয়ের গায়ের উপর পড়ে। ব্যোমকেশ নিচু হয়ে বালিতে পড়ে থাকা পাথরটি একবার খুঁটিয়ে দেখল, তারপর আবার উপরের দিকে তাকালো। সেই মুহূর্তেই এক অলৌকিক দৃশ্য আমাদের চোখে পড়ল। বিশাল পাহাড়ের গা যেন এক মৃদু কম্পনে কেঁপে উঠল। দেওয়ালের একটি অংশ নীরবে সরে গিয়ে একটি অন্ধকার সুড়ঙ্গের পথ সৃষ্টি করল। ব্যোমকেশের চোখে মুখে কোনো বিস্ময় নেই, বরং এক ধরনের প্রশান্তি দেখা দিল, কারণ সে ঠিক এমনটাই আশা করেছিল। সুড়ঙ্গটি উন্মুক্ত হতেই সালমা অত্যন্ত সাহসিকতার সাথে ধীরে ধীরে সেটির ভিতর প্রবেশ করল। আমরা নিচ থেকে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে দেখলাম পাহাড়ের সেই অন্ধকার গহ্বর সালমাকে গ্রাস করে দিল। প্রাচীন ইতিহাসের এক গোপন অধ্যায় যেন আমাদের সামনে তার দ্বার উন্মোচন করে দিল। সালমা উপর থেকে মজবুত দড়িটি নিচে ফেলে দিল। ব্যোমকেশ অত্যন্ত সতর্কতার সাথে দড়ি বেয়ে প্রথমে উপরে উঠে গেল। তারপর তার সাহায্যে আমি আর নিলয়ও সেই অন্ধকার সুড়ঙ্গের মুখে গিয়ে দাঁড়ালাম। আমাদের সামনে এখন এক বিশাল ও রহস্যময় সুড়ঙ্গের পথ প্রসারিত। সুড়ঙ্গের ভেতরটা গুমোট আর প্রাচীন ধুলোর গন্ধে ভরা।
ব্যোমকেশ তার টর্চের আলো সুড়ঙ্গের গভীরে ফেলে আমাদের অত্যন্ত সাবধানে পা ফেলার নির্দেশ দিল। সে সতর্ক করে বলল, নিলয়, পা মেপে ফেলো। কয়েক হাজার বছর আগের এই সব জায়গায় পদে পদে মরণ ভাঁত পাতা থাকে। একটা ভুল পদক্ষেপের পরিণাম আমাদের জীবন দিয়ে দিতে হতে পারে। টর্চের আলো দেখা যাচ্ছিল সুড়ঙ্গের শেষ প্রান্তে একটি বিশাল পাথুরে দরজা। সেখান পর্যন্ত পৌঁছাতে হলে আমাদের এই দীর্ঘ পথটি অতিক্রম করতে হবে। নিলয় উত্তেজনায় হিতাহিত জ্ঞান হারিয়ে যেই সামনের দিকে পা বাড়াতে যাবে, অমনি ব্যোমকেশ তার হাত চেপে ধরে হ্যাঁচকা টানে থামিয়ে দিল। নিলয় চমকে উঠে কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিল, কিন্তু তার আগেই ব্যোমকেশ পায়ের কাছে পড়ে থাকা একটি ভারী পাথর কুড়িয়ে নিয়ে সামনের রাস্তায় ছুঁড়ে মারল। পাথরটি মাটিতে পড়ার সাথে সাথেই বিকট এক যান্ত্রিক শব্দে মাটির নিচ থেকে ধেয়ে এলো একটি তীক্ষ্ণ ও বিশাল বর্ষার ফলা। পাথরের জায়গায় যদি কোনো মানুষ পা রাখত, তবে সেই ফলা তার বুক এফোড় ওফোড় করে দিত। দৃশ্যটি দেখে আমার শির দাঁড়া দিয়ে হিমস্রোত বয়ে গেল। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে এলো আমার। দেখলে তো নিলয়, তোমার এক মুহূর্তের উত্তেজনা তোমাকে ওই বর্ষার ফলায় গেঁথে ফেলত। প্রাচীন মিশরের কারিগররা জানত কিভাবে অভিকর্ষ আর ওজনকে ঘাতক হিসাবে ব্যবহার করতে হয়। এখানে বীরত্ব নয়, বুদ্ধির প্রয়োজন। ব্যোমকেশ সেখানে কিছুক্ষণ হাঁটু গেড়ে বসে গভীর ভাবনায় মগ্ন হলো। সে মাটির টাইলসের উপর টর্চের আলো ফেলে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে লাগলো। পাথরের মেঝেতে অদ্ভুত সব নকশা খোদাই করা, কোথাও প্রাচীন মৃত্যুর দেবতা আনুবিস এর মূর্তির অবয়ব, আবার কোথাও সে নির্মম প্রহরী স্ফিংসের সাংকেতিক ছবি। সালমা প্রত্নতত্ত্ব ও আর্কিওলজি নিয়ে পড়াশোনা করলেও এই বিশেষ বিন্যাসটির কোনো কুল কিনারা করতে পারল না। সে আর নিলয় যখন নিজেদের মধ্যে ফিস করে বিপদের আশঙ্কা নিয়ে আলোচনা করছিল, ঠিক তখনই ঘটল এক অভাবনীয় ঘটনা। ব্যোমকেশ হঠাৎ উঠে দাঁড়ালো। তার চোখে এক অদ্ভুত শূন্যতা, যেন সে এই জগতের ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে। কোনো কথা না বলে, কোনো সতর্কতা ছাড়াই সে ধীর পায়ে সেই মৃত্যু ফাঁদে ঘেরা রাস্তার উপর দিয়ে হাঁটতে শুরু করলো। তাকে দেখে মনে হচ্ছিল সে কোনো গভীর ঘোরের মধ্যে আছে। নিজের উপর তার কোনো নিয়ন্ত্রণই নেই। প্রতিটি পদক্ষেপে মৃত্যুর হাতছানি থাকলেও ব্যোমকেশ এক অলৌকিক নির্ভীকতায় সামনের দিকে এগিয়ে চলল। আমরা রুদ্ধশ্বাসে তাকিয়ে রইলাম। ব্যোমকেশ কি তবে প্রাচীন কোনো মায়ার কবলে পড়ল, নাকি সে উদ্ধার করে ফেলেছে সেই নিরাপদ পথ? ব্যোমকেশ যখন সেই মৃত্যু ফাঁদ জড়ানো রাস্তার উপর দিয়ে ধীর পায়ে হেঁটে ওপরে চলে গেল, আমরা তিনজনই তখন বিস্ময় স্তব্ধ। নিলয় আর সালমা নিজেদের মধ্যে তর্কে এতটাই মশগুল ছিল যে ব্যোমকেশের এই নিঃশব্দ প্রস্থান তাদের নজর এড়িয়ে গিয়েছিল। আমি নিজেও ওদের আলোচনা শুনছিলাম, কিন্তু হঠাৎ পাশ ফিরে তাকাতেই দেখি ব্যোমকেশ পাশে নেই। আতঙ্কিত হয়ে টর্চের আলো সুড়ঙ্গের শেষ প্রান্তে দরজার কাছে ফেলতেই দেখলাম ব্যোমকেশ সেখানে দেওয়ালের দিকে মুখ করে মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ব্যোমকেশ বাবু, ব্যোমকেশ বাবু! নিলয় আতঙ্কে ব্যোমকেশের নাম ধরে কয়েকবার চিৎকার করে ডাকল, কিন্তু তার কোনো প্রতিক্রিয়া নেই। মনে হচ্ছিল সে যেন এক গভীর কোনো ধ্যানে মগ্ন, কিংবা অন্য কোনো জগতের ডাক শুনতে পাচ্ছে। বেশ কয়েকবার ডাকার পর হঠাৎ সে আমাদের দিকে ধীরে ধীরে ঘুরে তাকালো। তার মুখে কোনো ভয় নেই, বরং এক অভাবনীয় গাম্ভীর্য। সে শান্ত গলায় নির্দেশ দিল, নিচের মেঝের দিকে ভালো করে তাকিয়ে দেখো। মেঝের পাথরগুলোতে অসংখ্য স্ফিংসের ছবি খোদাই করা আছে। যে টাইলসগুলোতে দেখবে 3টে করে স্ফিংসের ছবি একসাথে সারিবদ্ধভাবে দেওয়া আছে, ঠিক সেই পাথরগুলোর ওপর পা দিয়ে সাবধানে এসো। অন্য কোথাও পা দেবে না, তাহলে কিন্তু বিপদ হবে। ব্যোমকেশের বাতলে দেওয়া সেই গাণিতিক পথ অনুসরণ করে আমরা তিনজন এক প্রকার রুদ্ধশ্বাসে দরজার কাছে এসে পৌঁছালাম। ব্যোমকেশের পাশে এসে দাঁড়াতেই সালমা বিস্ময় আর আতঙ্ক নিয়ে জিজ্ঞেস করল, আপনার কি একবারও ভয় করলো না এভাবে একা চলে আসতে? আপনিও তো নিশ্চিত ছিলেন না যে এই কয়েক হাজার বছরের পুরনো ফাঁদটি
এখনো আগের মতোই কাজ করবে কিনা। ব্যোমকেশ তার ঠোঁটের কোণে হালকা হাসির রেখা ফুটিয়ে বলল, ভয় পেলে কি আর চলে সালমা? তুমি আমার সম্পর্কে এখনো খুব বেশি জানো না। আসলে রহস্যটা খুব একটা কঠিন ছিল না। প্রাচীন মিশরের ইতিহাসে স্পিংসকে সবসময় হৈতেশী আর আদর্শ প্রহরী হিসেবে দেখা হতো। রানী রি সুইস্তান তার ধাঁধায় যে 3 প্রহরীর কথা লিখেছিলেন তা কেবল ছায়ায় খেলা বোঝাতে ব্যবহার করা হয়েছে। এমনটা বাবা ভুল। এখানে মাটির নিচেও সেই একই সংকেত, অর্থাৎ 3টে করে স্পিংসের ছবি দেওয়া আছে। মাথার ভেতরে তখন দাদার সেই সুরটা বেজে উঠল, আর নিজের বুদ্ধির ওপর আমার পূর্ণ বিশ্বাস ছিল। রানী চেয়েছিলেন যারা কেবল চোখের উপর ভরসা করে তারা ফাঁদে পড়ুক, আর যারা মগজ ব্যবহার করে তারা ভেতরে আসুক। আমি শুধু তার চিন্তাধারাকে ধরার চেষ্টা করেছি। ব্যোমকেশের আত্মবিশ্বাসী ব্যাখ্যা আমাদের মনের সাহস জোগালেও সুড়ঙ্গের ওই ভয়ঙ্কর বর্ষার ফলার দৃশ্যটি আমাদের চোখের সামনে ভাসছিল। প্রাচীন রানীর এই গোলক ধাঁধায় আমরা এখন আরও গভীরে প্রবেশ করেছি। সামনেই সেই বিশালাকার দরজা, যার উপাশে হয়তো লুকানো আছে মিশরের ইতিহাসের সবচেয়ে বড় গোপন ঐশ্বর্য। সালমা আর কোনো কথা বলল না। আমাদের সামনেই এখন দাঁড়িয়ে আছে এক বিশাল পাথরের দরজা, দুর্ভেদ্য এবং ভারী। আমরা 3 জন মিলে আপ্রাণ চেষ্টা করলাম পাথরটি ঠেলে সরাতে, কিন্তু সে পাথর যেন মাটির সাথে গেঁথে আছে। নড়াচড়া করা তো দূরের কথা, আমাদের সম্মিলিত শক্তিতে সেটির গায়ে একটা আঁচড়ও পড়ল না। হতাশ হয়ে আমি ভাবলাম, এই বিশাল পাথর সরানোর জন্য তো একদল শ্রমিকের প্রয়োজন। এই নির্জন মরুভূমির তলায় আমরা এখন মানুষ পাবো কোথায়? আমাদের অভিযান কি তবে এখানেই থমকে যাবে? ঠিক সেই মুহূর্তে নিস্তব্ধ সুড়ঙ্গের ভেতর ব্যোমকেশ হঠাৎ অট্টহাসিতে ফেটে পড়ল। বদ্ধ জায়গায় সেই হাসির শব্দ প্রতিধ্বনি হয়ে ফিরে আসতে লাগলো, যা এক গা ছমছমে পরিবেশের সৃষ্টি করল। আমরা অবাক হয়ে ওর হাসির কারণ খোঁজার চেষ্টা করলাম, কিন্তু ব্যোমকেশের অদ্ভুত আচরণের মাথামুন্ডু কিছুই বুঝতে পারলাম না। ব্যোমকেশ হাসতে হাসতেই একপাশে সরে দাঁড়ালো। তারপর দেওয়ালের পাথুরে গায়ে অত্যন্ত নিপুণভাবে কিছু একটা খুঁজতে শুরু করল। হঠাৎ সে তার ডান হাতের মুঠো শক্ত করে পাথরের একটি বিশেষ অংশে সজোরে এক ঘুষি মারল। আশ্চর্যের বিষয় হলো, সেই আঘাতে পাথরের উপরে পাতলা আস্তরণটি বালির মতো খসে পড়ল এবং ভেতরে একটি অন্ধকার গর্ত প্রকাশ পেল। আমরা কৌতূহলী হয়ে গর্তের কাছে ছুটে গেলাম। টর্চের আলো ফেলে দেখলাম গর্তের ভেতরে প্রাচীন ধাতব একটি ছোট হাতল বা লিভার বসানো আছে। ব্যোমকেশ অত্যন্ত ধীর স্থিরভাবে গর্তে হাত ঢুকিয়ে সেই হাতলটি ধরে নিজের দিকে জোরে টান দিল। সাথে সাথে সুড়ঙ্গের ভেতর এক বিকট যান্ত্রিক ঘর ঘর শব্দ হতে শুরু করল। কয়েক হাজার বছর ধরে বন্ধ থাকা সেই বিশাল পাথরের দরজাটি ধীরে ধীরে স্বয়ংক্রিয়ভাবে খুলে যেতে লাগলো। প্রাচীন মিশরের সেই প্রকৌশল বিদ্যা যে কতটা উন্নত ছিল তা দেখে আমরা বিস্ময়ে বিমূঢ় হয়ে গেলাম। দরজাটি পুরোপুরি খুলে যেতেই আমাদের চোখের সামনে উন্মোচিত হলো এক বিশাল এবং ঐশ্বর্যমণ্ডিত কক্ষ। টর্চের আলো কক্ষে প্রবেশ করতেই চারপাশ ঝলমল করে উঠল। আমরা আবিষ্কার করলাম ঘরের মেঝেতে আর দেওয়ালের পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অগণিত প্রাচীন সামগ্রী, সোনার অলংকার, মূল্যবান পাথরের পাত্র আর হাজার বছরের পুরনো আসবাব। আর সেই রাজকীয় কক্ষের ঠিক মাঝখানে রাখা আছে এক বিশাল ও কারুকার্যময় কফিন। আমি, সালমা এবং নিলয় এক অদম্য আকর্ষণে সেই কফিনের দিকে এগিয়ে গেলাম। কফিনের ঢাকনার উপর খোদাই করা এক অপূর্ব নারীর মূর্তি অবয়ব, যা দেখে বুঝতে বাকি থাকে না যে এটিই সেই ইতিহাসের রহস্যময়ী রানী রি সুইস্তানের চিরনিদ্রা স্থান। আমাদের উত্তেজনার বারুদ তখন তুমকে, হৃদস্পন্দন দ্রুততর হচ্ছে।
কিন্তু এই চরম সাফল্যের মুহূর্তেও ব্যোমকেশ আমাদের সাথে এগিয়ে এলো না। সে দরজার কাছে শান্ত হয়ে দাঁড়িয়ে আছে, আর তার মুখে লেগে আছে এক অদ্ভুত ক্রূর হাসি, যেন সে এমন কিছু দেখতে পাচ্ছে যা আমাদের সাধারণ চোখের আড়ালে রয়ে গেছে। বিশাল সেই কক্ষের নিস্তব্ধতা ভেঙে নিলয় হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল। এক অজানা আশঙ্কায় তার গলার স্বর কিছুটা কেঁপে উঠল। সে ব্যোমকেশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে উঠল, ব্যোমকেশ দা, এখানে আসলেই কোনো অভিশাপ নেই তো? এই যে হাজার বছর ধরে শান্তিতে ঘুমানো একজন মৃত মানুষের নির্জনতায় আমরা হানা দিলাম, এর ফলে যদি সত্যি কোনো অশুভ ছায়া আমাদের উপর নেমে আসে? নিলয়ের কাণ্ডজ্ঞানহীন কথা শুনে সালমা খিলখিল করে হেসে উঠল। সেই হাসির শব্দে গুহার গুমোট পরিবেশটা যেন আরো রহস্যময় হয়ে উঠল। সালমা হাসতে হাসতেই বলল, আরে রাখো তো তোমার অভিশাপ। ওসব মন গড়া গাল গল্প দিয়ে আগেকার দিনের মানুষ চোর তাড়াতো। এখানে কোনো অভিশাপ নেই, আর আমরা স্রেফ একটা কাল্পনিক ভয়ে কুঁকড়ে আছি। সালমার কথায় সাহস পেয়ে নিলয় আবারও ধীর পায়ে সেই রাজকীয় কফিনের দিকে এগোতে শুরু করলো। তার চোখের মনি তখন লোভে আর বিস্ময়ে চকচক করছে। কিন্তু সেই কফিনের গায়ে হাত ছোঁয়ানোর আগেই পেছন থেকে সালমার কণ্ঠস্বর তলোয়ারের মতো শানিত হয়ে ফিরে এলো। সালমা তীক্ষ্ণ স্বরে ডেকে উঠল, আরে আরে, যাচ্ছ কোথায় নিলয় সাহেব? অতটা সহজ ভেবো না। তোমরা এই অমূল্য সম্পদ একাই ভোগ করবে বলে কি আমি তোমাদের এত সাহায্য করে এত পথ পাড়ি দিয়ে এখানে নিয়ে এসেছি? ব্যোমকেশবাবু জানতেন না যে আমার পড়াশোনা শুধু ইতিহাসের ওপর নয়, অস্ত্রের ওপরেও আছে। আপনাদের এই ছোট্ট অভিযানের আয়ু শেষ হয়ে এসছে। সালমার কণ্ঠের সেই অদ্ভুত সুর আর হুকুমের ভঙ্গি শুনে নিলয় পাথরের মূর্তির মতো জায়গায় জমে গেল। সে মুহূর্তের মধ্যেই বুঝতে পারল যে পরিস্থিতির মোড় ঘুরে গেছে। নিলয়ের মনে এখন এক অদ্ভুত অনুভূতি। সে কি এই গুপ্তধন আবিষ্কারের আনন্দে খুশি হবে, নাকি নিজের জীবনের আসন্ন বিপদের কথা ভেবে দুঃখ পাবে? নিলয় যখন বিস্ময়ে সালমার দিকে ঘুরল, তখন সে দেখতে পেল সালমার শান্ত চেহারার আড়ালে লুকিয়ে থাকা সেই ভয়ঙ্কর রূপটি। এতক্ষণে সে খেয়াল করল সালমার হাতের ব্যাগের চেইনটা কিছুটা খোলা, এবং সেখান থেকে একটি কালো বন্দুকের নল উঁকি দিচ্ছে। যে সালমা এতক্ষণ তাদের পথ প্রদর্শক ছিল, সে যে আসলে একটি শিকারী বাজ পাখি হয়ে তাদের উপর নজর রাখছিল, সেই তিক্ত সত্যটা এখন জলের মতো পরিষ্কার। ব্যোমকেশ তখনও এক কোণে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার সেই ক্রূর হাসিটা এখন আরো গভীর হয়েছে। বোঝাই যাচ্ছে সালমার এই বিশ্বাসঘাতকতা ব্যোমকেশের কাছেই কোনো চমক ছিল না। সে আগে থেকেই জানতো যে এই অভিযানের শেষটা হবে এমনই রক্তক্ষয়ী। প্রাচীন রানীর অভিশাপ থাকুক আর না থাকুক, মানুষের লালসা যে এই কক্ষেই কোনো নতুন মৃত্যুযজ্ঞের সূচনা করবে তা এখন নিশ্চিত। মুহূর্তের মধ্যে পাশা উল্টে গেল। সালমা কিছু বুঝে ওঠার আগেই দেখল নিলয় ছট করে নিজের জ্যাকেটের ভিতর থেকে একটি পিস্তল বের করে সরাসরি ব্যোমকেশের দিকে তাক করে ধরেছে। সালমা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। অভিযানের প্রয়োজনে সে নিজেই 3টি বন্দুক কিনে এনেছিল, কিন্তু নিলয়ের কাছে যে আগে থেকেই অস্ত্র লুকানো ছিল তা তার কল্পনাতেও ছিল না। পরিস্থিতি বেগতিক দেখে নিলয় চিৎকার করে আদেশ দিল, সালমা, চালাকি করার চেষ্টা করো না। তোমার ব্যাগে যতগুলো বন্দুক আছে সব আমার দিকে ঠেলে দাও, আর চুপচাপ মাটিতে বসে পড়ো। একটু নড়চড় করলেই গুলি উড়িয়ে দেব। কি ভাবছিলে তুমি একাই বাজ পাখি? আমি শুরু থেকেই তোমার গতিবিধির ওপর নজর রাখছিলাম। ব্যোমকেশকে উদ্ধার করতে এসেছি ভেবেছিলে? না, আমি এসেছি আমার প্রাপ্যটা বুঝে নিতে। নিলয় একই সাথে ব্যোমকেশকেও মাটিতে বসার নির্দেশ দিল। ব্যোমকেশ কোনো প্রতিবাদ করল না। তার চোখে মুখে কোনো ভাবান্তরও দেখা গেল না। সে অত্যন্ত শান্ত ভঙ্গিতে নিলয়ের আদেশ মেনে মাটিতে বসে পড়ল। ব্যোমকেশের দেখা দেখি আমিও আড়ষ্ট হয়ে নিচে বসলাম। সালমা তার ব্যাগ থেকে বাকি অস্ত্রগুলো বের করে মেঝের উপর ফেলে দিয়ে মাথা নিচু করে বসে রইল।
পুরো ঘর এখন নিলয়ের নিয়ন্ত্রণে। হাজার বছরের পুরনো সেই সমাধি কক্ষ এখন নিলয়ের অট্ট হাসিতে প্রকম্পিত হয়ে উঠল। তার চোখে তখন এক পৈশাচিক উল্লাস। কিরে ব্যোমকেশ, তুই তো নিজেকে মস্ত বড় গোয়েন্দা ভাবিস। থুড়ি গোয়েন্দা না, সত্যান্বেষী। তাই না? লোকে বলে তুই নাকি শার্লক হোমসের চেয়েও 3 গুণ বেশি বুদ্ধিমান। তাহলে আজ তোর এই হাল কেন? আসলে তুই একটা আস্ত বোকা। এই পুরো দাবার ছকটা আমার সাজানো ছিল। এই গেমের আসল মাস্টার মাইন্ড আমি একা। শুরু থেকে শেষ পর্যন্ত কখন কোথায় তোকে কিভাবে নাচিয়েছি সেটা তোর ওই ঘুণে ধরা মগজ ধরতেই পারেনি। মরুভূমির ডাকাত দলগুলোকে আমি খবর দিয়েছিলাম। তোদের জ্যান্ত ধরা ছিল আমার প্ল্যান, যাতে তোদের ব্যবহার করে আমি এখানে পৌঁছাতে পারি। এখন তোদের হাড়গোড় এই সোনার কক্ষেই পচে মরবে। কোনো ইতিহাস তোদের কথা জানবে না। তুই আর সালমা মিলে আমার জন্য কফিনের দরজা পর্যন্ত রাস্তা পরিষ্কার করে দিলি। এবার তো তোদের আর কোনো প্রয়োজন নেই। এ পর্যন্তই ছিল আমাদের যাত্রা। গুড বাই সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। কথা শেষ করার অবকাশটুকু দিল না নিলয়। তার তর্জনী চেপে বসলো বন্দুকের ট্রিগারে। স্তব্ধ কক্ষ কাঁপিয়ে বিকট শব্দে গুলি ছুটে বেরোলো অন্ধকার ভরে। সেই বুলেট সোজা গিয়ে বিঁধল ব্যোমকেশের বুকের পা দিকে। কোনো আত্মনাদ করার সুযোগ পেল না ব্যোমকেশ। এক মুহূর্তের জন্য তার শরীরটা কেঁপে উঠল। তারপর নিষ্প্রাণভাবে সে মাটিতে লুটিয়ে পড়ল। মেঝের প্রাচীন ধুলোর ওপর গড়িয়ে পড়ল বাংলার শ্রেষ্ঠ ধীমান মস্তিষ্কের অধিকারী সেই মানুষটির দেহ। আমি স্তব্ধ হয়ে তাকিয়ে রইলাম। তবে কি এভাবেই শেষ হয়ে গেল ব্যোমকেশের সত্যের সন্ধান? প্রাচীন রানীর অভিশাপ কি তবে নিলয়ের রূপ ধরেই সত্য হলো? খেল খতম। অনেক বুদ্ধি খাটিয়েছিস ব্যোমকেশ। এবার পরপারে গিয়ে সত্যের সন্ধান কর। তোর মগজ আজ এই ধুলোয় মিশিয়ে দিলাম। ব্যোমকেশের নিথর দেহের দিকে তাকিয়ে সালমা যখন স্তব্ধ হয়ে গিয়েছিল, ঠিক তখনই নিলয়ের পৈশাচিক রূপটি চরম আকার ধারণ করল। মুখে এক নিষ্ঠুর হাসি ফুটিয়ে সে ট্রিগারে পুনরায় চাপ দিতে দিতে বলল, সাক্ষী রাখা আমার স্বভাব নয় সালমা। তুই তো অনেক লম্ফঝম্প করছিলি। এই নে তোর পারিশ্রমিক। একটি তপ্ত বুলেট সালমার শরীর ভেদ করে গেল এবং সে আর্তনাদ করার সুযোগটুকুও পেল না। মাটিতে লুটিয়ে পড়ল আরও একটি দেহ। জয় হলো শয়তানের, আর পরাজয় হলো সত্যের। অন্তত দৃশ্যত তেমনটাই তো মনে হচ্ছিল। তারপর পাহাড়ের নিচে নেমে গিয়ে নিজের ব্যাগ থেকে একটি ওয়াকি টকি বের করলো। সংক্ষেপে নিজের অবস্থান জানিয়ে সে কারো জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর মরুভূমির বুক চিরে দুটি হেডলাইটের আলো দেখা গেল। একটি জিপ গাড়ি এসে থামলো নিলয়ের সামনে। গাড়ি থেকে লাফিয়ে নামলো এক যুবক। সে নিলয়কে জড়িয়ে ধরল, যেন এক বিশাল যুদ্ধ জয় করেছে তারা। দুজনে মিলে দ্রুত পাহাড়ে উঠে সেই গোপন কক্ষের কফিনের সামনে গিয়ে দাঁড়ালো। তাদের চোখে তখন অফুরন্ত সম্পদের লোভ। প্রচণ্ড শক্তিতে তার কফিনের ভারী পাথুরে ঢাকনাটি সরিয়ে ফেলল। কিন্তু ঢাকনাটি পুরোপুরি সরে যেতেই দুজনেরই মুখ মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। তাদের চোখ চড়ক গাছ। সেই বিশাল রাজকীয় কফিনে রানী রিসউইস্তানের মমি ছাড়া আর কিছুই নেই। কোনো হিরে জহরত বা সোনার মোহর। পুরো কফিনটা ছিল সম্পূর্ণ শূন্য। উন্মাদের মতো তারা পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কোথাও একটি সোনার কোনাও মিলল না। যখন তারা চরম হতাশায় সেই মমির দিকে তাকিয়ে আছে, ঠিক তখনই সেই পাথুরে ঘর কাঁপিয়ে এক গম্ভীর হাসি প্রতিধ্বনিত হয়ে উঠল। ভয়ে আর বিস্ময়ে নিলয় ও তার সঙ্গী পিছু হটে এলো। পিছনে তাকিয়ে তারা যা দেখল
তাতে তাদের রক্ত হিম হয়ে যাবার জোগাড়। ঘরের এক কোণে একটি বিশাল মাটির কলসির ওপর পা ঝুলিয়ে আয়েশ করে বসে আছে কেউ একজন। নিলয়ের বুঝতে বাকি রইল না এই ছায়ামূর্তিটি কার, যাকে একটু আগে বোকা সত্যান্বেষী বলে বিদ্রুপ করে বুকে গুলি চালিয়েছিল। সেই ব্যোমকেশ বক্সী এখন সম্পূর্ণ জীবিত অবস্থায় তাদের সামনে বসে হাসছে। নিলয় মুহূর্তের জন্য ভাবল এটি হয়তো ব্যোমকেশের প্রেতাত্মা। কিন্তু সেই কল্পনাকে মিথ্যা প্রমাণ করে দিয়ে অন্ধকারের আড়াল থেকে বেরিয়ে এলাম আমি আর সালমা। সালমার মুখে তখন বিজয়ের হাসি। নিলয়ের পাশে থাকা যুবকটি বিস্ময়ে আমাদের দিকে তাকিয়ে রইল। নিলয় এতটাই হতবাক হয়ে গিয়েছিল যে তার মুখ দিয়ে কোনো কথা সরল না। যুবকটি তড়ি ঘড়ি করে মাটি থেকে একটি পিস্তল তুলে ব্যোমকেশের দিকে তাক করল। এই যুবকটিকে ব্যোমকেশ খুব ভালো করেই চেনে, তার নাম আশিক। ঢাকায় থাকার সময় এই আশিকই ব্যোমকেশকে তদন্তে সাহায্য করেছিল। আশিককে ছাড়া সেই জোড়া খুনের রহস্য সমাধান করা অসম্ভব ছিল। নিজেদের বিশ্বাসভাজন লোকটির হাতে পিস্তল দেখে ব্যোমকেশ বিচলিত হলো না, বরং তার হাসি আরো চওড়া হলো। কলসি থেকে নেমে সে ধীর পায়ে আশিকের দিকে এগিয়ে যেতে লাগলো। ব্যোমকেশ অত্যন্ত ধীর স্থিরভাবে এগিয়ে এসে আশিকের চোখের দিকে তাকিয়ে মৃদু হাসল। তারপর তার চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে শান্ত গলায় অথচ অবহেলার সুরে বলল, গুলি চালিয়ে লাভ নেই আশিক। বন্দুকের সব কটা চেম্বারই খালি, আর গুলিগুলো সব নকল। ভুলে যেও না তুমি কার সামনে দাঁড়িয়ে আছো। এই সত্যান্বেষী কখনো কোনো কাঁচা কাজ করে না। তোমার প্রতিটা পদক্ষেপ আমার জাস্ট নখদর্পণে ছিল। এই যে বুলেটগুলো তোমরা ব্যবহার করলে, ওগুলো কাল রাতেই সালমা বদলে দিয়েছে। রাবার বুলেটে মানুষের নাটকীয় পতন হতে পারে, কিন্তু মৃত্যু হয় না। আশিক ব্যোমকেশের কথা বিশ্বাস করতে পারল না। সে উন্মত্তের মতো বারবার ট্রিগারে চাপ দিতে লাগলো, কিন্তু নিস্তব্ধ কক্ষে কেবল ধাতব খটখট শব্দ প্রতিধ্বনিত হলো। কোনো বুলেট বের হলো না। ব্যোমকেশ পুনরায় হেসে উঠল। তারপর দৃষ্টি ঘোরালো নিলয়ের দিকে। নিলয় তখন বিস্ময় আর আতঙ্কে পাথর হয়ে গেছে। ব্যোমকেশ বলতে শুরু করলো, আমি শুরু থেকেই জানতাম নিলয়, এই পুরো ষড়যন্ত্রের পেছনে তোমার হাত রয়েছে। তুমি ভেবেছিলে তুমি আমাকে হাতের পুতুল বানিয়ে নাচাচ্ছ, কিন্তু আসলে সুতোটা ছিল আমারই হাতে। তুমি কি ভেবেছ তোমার পরিচয় আমি জানি না? তুমি হলে আখির দূর সম্পর্কের ভাই। আমজাদ খানের পালিত মেয়ে আর তার জামাইকে তোমরাই খুন করেছ, কারণ আমজাদ খানের মেয়েও ছিল সেই 5 জন স্টুডেন্টেরই একজন, যার কাছে সেই দুর্লভ ফল ঘটেছিল। একটু থেমে ব্যোমকেশ নিলয়ের চোখের দিকে তাকিয়ে তীক্ষ্ণ স্বরে বলল, তুমি সরাসরি নিজে খুন করনি, বরং আমজাদ খানের স্ত্রীকে সুকৌশলে উস্কে দিয়েছ। তার চারিত্রিক দুর্বলতা তোমার জানা ছিল, তাই তাকে ঢাল হিসাবে ব্যবহার করে নিজে আড়াল থেকেছ। ওই 4 জন স্টুডেন্ট যখন পরিচয় পাল্টে বাংলাদেশে গা ঢাকা দিয়েছিল, তখন তুমি তাদের পিছু নাও। সুযোগ বুঝে আমজাদ খানের মেয়েকে সরিয়ে দিয়ে তুমি সেই রহস্যময় ফলকাঠি হস্তগত করো। আর এই পুরো মিশনে তোমার সঙ্গী ছিল তোমার পুরনো বন্ধু আশিক। তোমরা ভেবেছিলে অপরাধের চিহ্ন মুছে দিয়েছ, কিন্তু প্রতিটি খুনের পেছনে তোমরা যে লোভের ছাপ ফেলে দিয়েছে তা চিনে নিতে আমার দেরি হয়। নিলয় কাঁপা কাঁপা গলায় কিছু বলতে চাইল, কিন্তু ব্যোমকেশ তাকে থামিয়ে দিয়ে বলল, মিশরে আসার আগেই আমি আমেরিকা থেকে ওই স্টুডেন্টদের সব তথ্য সংগ্রহ করে নিয়েছিলাম। আমি জানতাম কারা পরিচয় ভাড়িয়ে বাংলাদেশে আছে। আমি চাইলে ঢাকাতেই তোমাকে পুলিশে দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি দেখতে চেয়েছিলাম এই রহস্যের শিকড় কতদূর বিস্তৃত। আমি ইচ্ছা করেই তোমাকে আমাদের সাথে আসার সুযোগ দিয়েছি। এমনকি পুলিশকে আমাদের খবর তোমরাই দিয়েছিলে, যাতে আমাকে চাপে ফেলে দ্রুত কাজ হাতিয়ে নেওয়া যায়। তোমাদের কাছে নকশা ছিল, কিন্তু পাঠোদ্ধার করার মতো ক্ষমতা ছিল না। তাই আমাকে ব্যবহার করে তোমরা এই গুপ্ত কক্ষ পর্যন্ত পৌঁছেছ। তোমাদের ছায়া হয়ে আমি চলেছি শুধু আসল অপরাধী আর তার মোটিভকে জনসমক্ষে আনার জন্য। আমার জালে তোমরা স্বেচ্ছায় ধরা দিয়েছ। হ্যাঁ,
ব্যোমকেশের প্রতিটি শব্দ যেন তপ্ত সীসার মতো নিলয় আর আশিকের কানে বিঁধছিল। তাদের এতদিনের সাজানো পরিকল্পনা যে ব্যোমকেশ শুরু থেকেই জানতো এবং তাদেরই জালে তাদের বন্দি করেছে, তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। ব্যোমকেশ কথা শেষ করতেই আশিক রাগে ফেটে পড়ে চিৎকার করে উঠল। হ্যাঁ, স্বীকার করতে বাধ্য হচ্ছি ব্যোমকেশ, তোর বুদ্ধি আসলেই শয়তানি স্তরের। যেহেতু ধরা পড়েই গেছি, তাই সব খুলেই বলছি। নিলয় আমার পুরনো বন্ধু। যখন জানতে পারলাম কোটি কোটি টাকার হাতছানি আছে এখানে, তখন থেকেই আমাদের এই মহা প্রকল্পের শুরু। আশিক একটু দম নিয়ে বলতে শুরু করলো। আমজাদ খানের মেয়েকে যারা মারতে চেয়েছিল, আমি প্রথমে সেই দলে ভিড়ে যাই। আমি জানতাম ওই ফলকটির মূল্য কত, তাই খুনিদের দলে মিশে থেকে আমি ফলকটি নিজের কবজায় এনেছিলাম। ভেবেছিলাম পুরো টেক্কাটা আমার হাতে। আশিকের মুখের পেশিগুলো রাগে আর হতাশায় কুঁচকে গেল। সে তিক্ত স্বরে বলে উঠল, তারা অনেক দিন ধরে এই গুপ্তধনের পেছনে পাগলের মতো ঘুরছিল, কিন্তু আসল চাবিকাঠি ছিল ওই ফলকগুলোতে। আমি কৌশলে সেগুলো হস্তগত করি এবং আসল ফলকের হুবহু কিছু নকল তৈরি করে নিজের কাছে রেখে দিই। যখন খবর পেলাম নিলয় তোকে নিয়ে মিশরে আসছে, তখন ভাবলাম তোকে দিয়ে কাজ হাতিয়ে নেওয়ার এটাই সেরা সুযোগ। আমি সেই গোপন দলের কিছু কুকর্ম পুলিশের কাছে ফাঁস করে দিই, যাতে তারা তটস্থ থাকে। তোরা জেলে যাওয়ার ঠিক আগে আমি আসল ফলকগুলো নষ্ট করে ফেলি, যাতে ওগুলোর হদিশ কেউ না পায়। তবে সেগুলোর পাঠোদ্ধার করার ক্ষমতা আমার ছিল না, তাই নকল ফলকগুলো তোর কাছে পাঠিয়ে তোকে এই ধাঁধায় জড়িয়ে ফেলি। আমি জানতাম তোর মতো সত্যান্বেষীর কানে একবার এই রহস্যের গন্ধ পৌঁছালে তুই মরিয়া হয়ে উঠবি। আর হলো তাই, তুই আমাদের রাস্তা দেখিয়ে এই গুপ্ত কক্ষ পর্যন্ত নিয়ে আসলি। কিন্তু আক্ষেপ একটাই, এখানে এসে দেখছি সব ফাঁকা। আশিকের কথা শেষ হতে না হতেই কক্ষের প্রবেশ পথে কারো ভারী বুটের শব্দ শোনা গেল। পাথুরে দরজার আড়াল থেকে এক দীর্ঘদেহী পুরুষ হাসি মুখে ভেতরে প্রবেশ করল। তাকে দেখে নিলয় আর আশিকের চক্ষু চড়ক গাছ, কারণ এই লোকটিকে তারা কোনোদিন কল্পনাও করেনি। সবচেয়ে অবাক করা কাণ্ড ঘটালো সালমা। সে ছুটে গিয়ে পরম মমতায় লোকটিকে জড়িয়ে ধরল। ব্যোমকেশ তার পকেট থেকে নস্যির কৌটো বের করে একটি নস্যি নিল। তারপর মৃদু হেসে লোকটির দিকে তাকিয়ে বলল, একদম ঠিক সময় এসেছো আসলাম। আশিকদের জ্যামিতিক হিসাবে ভুল থাকলেও তোমার টাইমিং একেবারে নিখুঁত। এখন এই দাবার ছকে তোমার ভূমিকাটুকু এদের কাছে পরিষ্কার করার সময় এসে গেছে। আসলাম শেখ সালমাকে নিজের বাহু বন্ধন থেকে আলগা করে আমাদের সবার দিকে এক নজর তাকালো। তার চোখে এক শান্ত ধূর্তামি। সে বলতে শুরু করলো, আশিক, তুমি ভেবেছিলে তুমি একমাত্র খেলোয়াড়। এই সালমা যাকে তোমরা গাইড হিসেবে নিয়েছিলে, সে আসলে আমার বোন এবং আমার সবচেয়ে বিশ্বস্ত সহকর্মী। আমি আসলাম শেখ, বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখা থেকে তোমাদের উপর নজর রাখছিলাম সেই ঢাকা থেকেই। তোমরা যখন নকল ফলক বানিয়ে খেলা শুরু করলে, তখনই আমি আর ব্যোমকেশ বাবু মিলে তোমাদের জন্য একটা পাল্টা ফাঁদ পাতি। তোমাদের প্রতিটি মেসেজ, প্রতিটি ফোন কল আমাদের সার্ভারে রেকর্ড করা ছিল। তোমরা ভেবেছিলে আড়ালে আছো, কিন্তু আসলে তোমরা ছিলে আমাদের কাঁচের ঘরের ভেতর। আসলাম এক পা এগিয়ে নিলয়ের দিকে তাকিয়ে বলল, আর তোমরা যে নকশা দেখে এখানে এসেছো, সেটা আসল নকশাই ছিল না। ব্যোমকেশ বাবু জানতেন তোমরা আমাদের অনুসরণ করছো, তাই তিনি তোমাদের ভুল পথে চালিত করেছেন। এই ঘরটি আসলে একটি ডামি চেয়ার বা মেকি কক্ষ, যা রানী সুইস্তান বানিয়েছিলেন তোমাদের মতো লুটেরাদের বিভ্রান্ত করতে। আসল গুপ্তধন আর সমাধি এই পাহাড়ের অন্য গোপন প্রকোষ্ঠে, যার খবর কেবল আমরাই জানি।
তোমরা যখন মমি নিয়ে ব্যস্ত ছিলে তখন আমার টিম পাহাড়ের চারপাশ ঘিরে ফেলেছে। তোমাদের উচ্চাকাঙ্ক্ষা আজ তোমাদের জন্য গারদ হয়ে দাঁড়ালো। পুরো কক্ষ জুড়ে তখন এক নিস্তব্ধতা। নিলয় আর আশিক বুঝতে পারল তারা বাঘ ধরতে গিয়ে নিজেরাই খাঁচায় বন্দী হয়ে গেছে। সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী কেবল রহস্যই ভেদ করেননি, অপরাধীদের তাদের নিজেদের বোনা জালে শ্বাসরোধ করে মেরেছেন। আসলাম শেখ হাসি মুখে সালমার পাশে গিয়ে দাঁড়ালেন। নিলয় আর আশিকের দিকে তাকিয়ে তিনি উঁচু গলায় বললেন, আমি আসলাম শেখ, মিশর পুলিশের স্পেশাল ব্রাঞ্চে আছি। আর সালমা শুধু আমার সহকর্মী নয়, ও আমার স্ত্রী। এই পুরো অভিযানে ব্যোমকেশবাবুর ছায়ার মতো সঙ্গে ছিলাম আমি। তার নির্দেশেই আপনাদের চোখে ধুলো দিতে তাকে জেলে আটকে রেখেছিলাম, আবার তার ইচ্ছেতেই ছেড়ে দিয়েছি। আজ এই 1000 বছরের পুরনো রহস্য সমাধান আর আপনাদের মতো দুঁদে চোরদের ধরার কৃতিত্বে আমার পদোন্নতি এখন স্রেফ সময়ের ব্যাপার। এখানে সোনা দানা নেই তাতে কি? এই ঐতিহাসিক স্থানটি আবিষ্কারের জন্য সরকার আমাকে বিশাল পুরস্কার দেবে। নিলয় আর আশিক তখন পাথর। তারা কল্পনাও করতে পারেনি যে ব্যোমকেশ তাদের অলক্ষ্যে এত বড় একটা দাবার ছক সাজিয়ে বসে আছে। নিলয় অবিশ্বাসের সুরে প্রশ্ন করল, সব যখন আগে থেকেই জানতেন, তবে এত অভিনয়ের কি দরকার ছিল? ঢাকাতেই তো আমাদের ধরে ফেলতে পারতেন। কেন আমাদের এত দূর টেনে নিয়ে এলেন? এই জীবন মরণ খেলার মানে কি ছিল? ব্যোমকেশ পকেট থেকে নস্যির কৌটোটা বের করে এক টিপ নস্যি নিলেন। তারপর আমার দিকে তাকিয়ে আক্ষেপের সুরে বললেন, এই সময় একটা সিগারেট খুব দরকার ছিল বন্ধু, কিন্তু উপায় নেই। আর নিলয়, তোমার প্রশ্নের উত্তর হলো, আমি দেখতে চেয়েছিলাম রানীর এই রহস্যের শেষটা কোথায়। রানী সুইস্তানের দাদা আর তার সমাধি আবিষ্কারের নেশা আমাকেও পেয়ে বসেছিল। প্রফেসর ইফতিখার আলীর এখানে তুমি যেভাবে প্রাচীন লিপিগুলো পড়েছিলে তাতেই বুঝে গিয়েছিলাম তোমার দৌড় কত দূর। তাই ইচ্ছে করেই তোমাকে জালে পা দিয়েছিলাম। তোমার সহকারী তো শুরু থেকেই ছিল সালমা আর আসলাম। এই জায়গা আবিষ্কারের কৃতিত্ব ওদেরই, আর তোমাদের ধরার প্রমোশন আসলামের। আমার পাওনা কেবল ইন্সপেক্টর জামাল আহমেদের দেওয়া পারিশ্রমিক। তুমি বুদ্ধিমান ছিলে নিলয়, কিন্তু মেধাটা ভুল পথে খরচ করলে। জালিয়াতি করে পুলিশে ঢুকেছিলে, আর চাকরিটাও গেল, আর জেলেও যেতে হবে। অপরাধের পথ সবসময় অন্ধকারের দিকে নিয়ে যায়, আর সত্যের পথ একটু দীর্ঘ হলেও জয়টা নিশ্চিত। হঠাৎ আশিক তীক্ষ্ণ স্বরে প্রশ্ন করল, এখানে যে কোনো গুপ্তধন নেই সেটা তুই আগে থেকেই জানতিস, তাই না ব্যোমকেশ? ব্যোমকেশ হো হো করে হেসে উঠলেন। হাসির রেশ থামিয়ে বলল, ইতিহাসের রহস্যকে রহস্য হিসেবে থাকাই ভালো। রানীর মনে কি ছিল তা একমাত্র তিনিই জানেন। তবে তার অভিশাপ যে সত্যি তা কিন্তু মানতেই হবে, আর সেই অভিশাপেই তো আজ তোমরা ধরা পড়লে। ব্যোমকেশের কথা শেষ হওয়ার আগেই মরিয়া হয়ে আশিক আর নিলয় দৌড় দিল। সুরঙ্গের অন্ধকার পথে তারা চোখের পলকে মিলিয়ে গেল। আমরা চারজন নির্বাক দর্শক হয়ে দাঁড়িয়ে রইলাম। আসলাম শেখ তৎক্ষণাৎ পিস্তল বের করে তাদের পিছু নিলেন। কিছুক্ষণ পর তিনি ফিরে এসে বিজয়ীর হাসি হেসে বললেন, ব্যোমকেশ বাবু, আপনার বুদ্ধি আর রানীর অভিশাপ দুইয়ে মিলে নিলয় ধরা পড়েছে, কিন্তু আশিক কোনোভাবে পাহাড়ের খাঁজ দিয়ে পালিয়ে গেছে। তবে চিন্তা নেই, বর্ডারে খবর দেওয়া হয়েছে, ও পার পাবে না। এখন বলুন, আপনারা কি সরাসরি কলকাতা যাবেন নাকি ঢাকায়? ব্যোমকেশ শান্ত স্বরে জবাব দিল, আগে ঢাকা, তারপর কলকাতা। আমাদের বাংলাদেশের পুলিশের কাছে কিছু হিসেব এখনো বাকি, সেগুলো চুকিয়ে তবেই বাড়ির পথ ধরব। আসলাম শেখ মাথা নাড়লেন। ঠিক আছে, ঠিক আছে, আমি সব ব্যবস্থা করছি। কয়েকদিন পর ঢাকার ইন্সপেক্টর জামাল আহমেদের শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসে আছি আমি আর ব্যোমকেশ। জামালের চোখে মুখে বিস্ময় আর হাজারো প্রশ্ন। মিশরের সেই
তপ্ত বালুচর থেকে শুরু হওয়া রহস্যের জাল এখন ছিন্ন ভিন্ন, আর আমাদের সামনে অপেক্ষা করছে নতুন কোনো সত্যের সন্ধান। ইন্সপেক্টর জামাল আহমেদ আর ধৈর্য ধরে রাখতে পারলেন না। কৌতূহল মেটাতে না পেরে শেষমেশ জিজ্ঞেস করেই বসলেন। আচ্ছা ব্যোমকেশবাবু, সব কিছুই তো বুঝলাম, কিন্তু ওই রানী সুইস্তান নিলয়কে ধরল কিভাবে? আপনি তো অভিশাপের কথা বলেছিলেন। ব্যোমকেশ একটা সিগারেট ধরিয়ে ধোঁয়া ছেড়ে রহস্যময় হাসি হাসল। তারপর ধীর গলায় বলল, রানী সুইস্তান অসম্ভব বুদ্ধিমতী ছিলেন। তিনি তার সমাধির চারপাশে বেশ কিছু জায়গায় চোরাবালির মরণ ফাঁদ তৈরি করে রেখেছিলেন। কালের বিবর্তনে সেগুলোর প্রায় সবই কার্যকারিতা হারিয়েছে, কিন্তু একটি ফাঁদ তখনও সজীব ছিল। পালানোর সময় নিলয়ের ঠিক সেই জায়গাতেই পা ফেলে আটকে যায়। নিজের জীবন বাঁচাতে গিয়ে আশিক আর তাকে উদ্ধারের বিন্দুমাত্র চেষ্টা না করেই পালিয়ে যায়। জামাল আহমেদ গম্ভীর হয়ে মাথা নাড়লেন। তার পাশে বসা কনস্টেবল হারুন এতক্ষণ হা করে সব শুনছিলেন। তিনি প্রশ্ন করলেন, তার মানে পুরো দাবার ছকটা শুরু থেকেই আপনার নিয়ন্ত্রণে ছিল? কিন্তু আশিকের সাথে আপনার পরিচয়টা কিভাবে হয়েছিল? ব্যোমকেশ সংক্ষেপে উত্তর দিল, সালমাই ওর সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। যাক, অপরাধী এখন জেলে, ওসব কথা আর না তোলাই ভালো। আমাদের এবার কলকাতায় ফেরার প্রস্তুতি নিতে হবে। ব্যোমকেশবাবু, নিলয়ের চাকরির ব্যাপারে আপনি ঠিকই বলেছিলেন। এদেশে টাকা আর ক্ষমতার জোরে অনেক অসম্ভবই সম্ভব হয়ে যায়। জাল সার্টিফিকেট দিয়ে পুলিশে ঢোকা ওর মতো লোকের পক্ষে কঠিন ছিল না, কিন্তু আপনার মতো মানুষ না থাকলে এই জালিয়াতি হয়তো কোনো দিনও ধরা পড়তো না। হঠাৎ ঘরের এক কোণে রাখা একটি বিশাল মসৃণ পাথরের দিকে নজর পড়ল ইন্সপেক্টর জামালের। তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এটা কি ব্যোমকেশবাবু? ওটা 1000 বছরের পুরনো ইতিহাসের চাবিকাঠি। সেই গুহা মুখ খোলার জন্য এই পাথরটি সরিয়ে নিতে হয়েছিল। পাথরটি এত মসৃণ আর দেখতে চমৎকার যে স্মৃতি হিসেবে সাথে করে নিয়ে এলাম। কিছু জিনিস না মাটির ওপরেই সুন্দর, সেগুলোকে মিউজিয়ামে না রেখে নিজের কাছে রাখলে ইতিহাসের ঘ্রাণ পাওয়া যায়। জামাল আহমেদ তীক্ষ্ণ দৃষ্টিতে ব্যোমকেশের দিকে তাকিয়ে শেষ প্রশ্নটি করলেন, একটি সত্যি কথা বলবেন, আপনি কি সত্যিই কোনো গুপ্তধন পাননি? ব্যোমকেশ রহস্যময় হাসি হেসে জবাব দিল, প্রকৃতি রহস্য ভালোবাসে জামাল সাহেব, তাই কিছু রহস্য অন্ধকারেই থেকে যাওয়া ভালো। গুপ্তধন যদি থেকেই থাকে, তবে তা ইতিহাসের পাতায় থাক, মানুষের হাতে নয়। বিকেলের দিকে আমরা একটি শাড়ির দোকানে এসে দাঁড়ালাম। ব্যোমকেশ অত্যন্ত খুঁতখুঁতে স্বভাবের হলেও অবাক করে দিয়ে দ্রুত একটি টকটকে লাল রঙের শাড়ি পছন্দ করে ফেলল, সম্ভবত বৌঠানের জন্য। আমি দোকানের এক কোণে ব্যোমকেশের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললাম, ব্যোমকেশ, তোমার সাথে রাখা ওই মসৃণ পাথরটার ভেতরেই হিরে বা মূল্যবান কিছু লুকানো আছে, তাই না? ওটা আসলে সেই আসল গুপ্তধন নাকি? ব্যোমকেশ আমার দিকে আর চোখে একবার তাকালো, তারপর ঠোঁটের কোণে হাসি টিপে রেখে মৃদুস্বরে বলল, ঠিক ধরেছ, এবার দয়া করে একটু মুখটা বন্ধ রাখো। রোমাঞ্চকর এক অভিযানের পরিসমাপ্তি ঘটিয়ে আমরা কলকাতার ট্রেনের অপেক্ষায় স্টেশনের দিকে পা বাড়ালাম।